আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত নিবেদন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফিকশন হান্টে আপনি শুনবেন প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়ি দের কলম থেকে একটি বিশেষ স্বাদের থ্রিলার গল্প সুহাসিনী। আজকের গল্প পাঠ সৌরভ। গল্পের সূত্রধার এবং একটি বিশেষ ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ গল্প পাঁচকড়ি দের কলম থেকে টান টান থ্রিলার সুহাসিনী। 1880 খ্রিস্টাব্দের জুন মাসের এক শনিবারে ছোট্ট শহর শ্রীরামপুরে দুটি কারণে মহা হইচই পড়ে গেল। তখনকার একটি সংবাদপত্রে যা লেখা হয়েছিল তারই কিছুটা অংশ আমরা বিশ্লেষণ করছি। এখন আমরা এক অদ্ভুত চুরির সংবাদ পাঠকগণকে বা শ্রোতাগণকে দিচ্ছি। এই পর্যন্ত আমরা এই রকম অত্যাশ্চর্য ব্যাপার আর কখনো লিপিবদ্ধ করিনি। গত শনিবারে প্রাতে বিখ্যাত ধনী জনার্দন বসুর বাড়ির পরিচারকগণ উঠে দেখল বৈঠকখানার ঘরের জানলা ভেঙে কয়েকজন প্রবেশ করেছে। তৎক্ষণাৎ পাশের ঘরে গিয়ে সিন্দুক খুলে সমস্ত অলংকার সমেত বহু মূল্যের হিরে মুক্ত জহরত সমস্ত চুরি করে নিয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো এটা যে কেউ কিচ্ছু জানতে পারেনি। পুলিশ অনুসন্ধান আরম্ভ করেছে। জনার্দন বসুর একমাত্র মেয়ে বলে কথা। অনেক টাকা পুরস্কার ঘোষণা করায় কলকাতা থেকে কয়েকজন দক্ষ ডিটেকটিভ অনুসন্ধানে এসেছে। আশা করি শীঘ্রই চোর ধরা পড়বে। জনার্দন বসুর যে বহুমূল্যের জহরাদি ছিল তা সকলেই জানত। ওনার পিতা কমিশারিয়েটের কাজ করতেন। ভরতপুর যখন ইংরেজরা দখল করে তখন ভরতপুরের রাজার প্রায় অনেক জহরত তার হাতে পড়েছিল। সুতরাং তার ঘরে যেরূপ জহরত ছিল বাংলাদেশে আর কারোর ঘরে সেই রূপ ছিল না। সেই সমস্ত বহুমূল্য জহরত চুরি হয়ে গিয়েছে। সুতরাং এতে যে শ্রীরামপুরের মতো ছোট্ট শহর চঞ্চল হয়ে উঠবে তাতে আর আশ্চর্যের কি। কেবল এটাই নয়, শ্রীরামপুরে আরও একটা ঘটনা এই ঘটনার পরেই ঘটেছে। নয়তো কতদিন যে এই ঘটনার আলোচনা চলত তা বলা যায় না। এই নতুন ঘটনাটা ঘটায় তখন সবাই এটার আলোচনায় নিমগ্ন হয়ে পড়ল। এই সংবাদত্ব সংবাদপত্রে প্রচারিত হলো। বড় ঘরের কোনো কথাই গোপন থাকে না। তাই সংবাদপত্রে লেখা হলো, নরহরি বাবু শ্রীরামপুরের মধ্যে একজন খুব সম্ভ্রান্ত লোক। ওনার নিজস্ব বিরাট বড় কারবার। ওনার কন্যা ইন্দুবালা ওনার বাড়ির পরিচারক গোপালের সঙ্গে গৃহত্যাগ করেছে। এই রকম ব্যাপারে যে সকলেই একেবারে স্তম্ভিত হবে তাতে আর আশ্চর্যের কি। নরহরি বাবু ক্রোধে প্রায় উন্মাদ হয়ে গেছেন। তিনি বলেছেন যত টাকা লাগে তিনি দেবেন, কিন্তু এই দুর্বৃত্ত ভৃত্যকে ধরে তাকে যথাযথ দণ্ড না দেওয়া পর্যন্ত তিনি নিরস্ত হবেন না। সংবাদ পাওয়া গেছে যে তিনি এই কাজে একজন সুদক্ষ ডিটেকটিভ নিযুক্ত করেছেন। জনার্দন বাবুর জহরত চুরি ও নরহরি বাবুর কন্যার গৃহত্যাগ এই দুটি ব্যাপার নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা চলতে লাগলো জোর কদমে। কত লোক কত কথা বলতে লাগলো, কত লোক কত অনুমান করল, কিন্তু এই দুটি ব্যাপারে কোনো মীমাংসা কেউ করতে পারল না। নরহরি বাবুর কন্যা ইন্দুবালা বা ওনার পরিচারক গোপালের কোনো সন্ধান পাওয়া গেল না। জনার্দন বসুর সুবৃহৎ 7 মহল অট্টালিকা, তাতে তার একমাত্র কন্যা বৃদ্ধা পিসির সঙ্গে বাস করেন। সুহাসিনী বৈধব্য পীড়িতা। আজ 5 বছর হলো
তার স্বামী বিয়োগ হয়েছে। অতুল ঐশ্বর্যশালিনী হয়েও সুহাসিনীর জীবন ও জগৎ অন্ধকারময়। তবে এই বিপুল অন্ধকারের মধ্যে ছোট্ট নক্ষত্রের মতো তার বছর সাতেকের একটি পুত্র সন্তান রয়েছে। জনার্দন বাবুর একমাত্র সন্তান হল সুহাসিনী। সুতরাং তার বাবার সমস্ত সম্পত্তির অধিকারিণী তিনিই হয়েছেন। সুহাসিনীর বয়স এখন 27 বছর হবে। ওনার মামা ডাক্তার বরেন্দ্রনাথ ওনার সম্পত্তি দেখাশোনা করেন। চুরির দিন সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ইন্সপেক্টর সদল বলে জনার্দন বসুর বাড়িতে এসে উপস্থিত হলেন। এই দারোগাটি অতি স্থূলকায় এবং অতি খর্ব। এই দারোগার মগজাস্ত্রটিও তার শরীরের মতোই স্থূলকায়। বরেন্দ্রনাথ দারোগা মহাশয়ের জন্য অপেক্ষা করছিলেন। ওনাকে সদল বলে দেখে তিনি সমাদরে তাদেরকে ঘরের মধ্যে আনলেন। দারোগা বাবু বললেন, বড় দুঃখের বিষয় ডাক্তারবাবু, বড় দুঃখের বিষয়। তবে নিশ্চয়ই চোর ধরা পড়বে। এত দামি জহরত কখনোই ওরা লুকিয়ে রাখতে পারবে না। আমাদের ডিটেকটিভদের চোখে ধুলো দেওয়া খুবই কঠিন ডাক্তারবাবু, খুবই কঠিন। এখন তারপর কি বলো শ্যামাকান্ত, আমাদের কি করা উচিত? অনুচর শ্যামাকান্ত বলল, বোধহয় আমাদের প্রথমে এই তদন্ত আরম্ভ করা উচিত। দারোগা বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তদন্ত শুরু করা যাক। কি বলেন ডাক্তার? ডাক্তারবাবু বললেন, যা ভালো বুঝবেন করুন, আমরা আর কি বলবো। তা অবশ্য ঠিক। শ্যামাকান্ত, আগে আগে বলুন। তবে তদন্ত শুরু করা যাক। হ্যাঁ, শুরু করুন। তখন দুজন পুলিশ কর্মচারী প্রত্যেকটি ঘর, জানালা, চেয়ার, টেবিল, আসবাব প্রভৃতি বিশেষভাবে লক্ষ্য করতে লাগলেন। মাঝে মাঝে দারোগা বলছিলেন, শ্যামাকান্ত, তদন্ত হচ্ছে? আগে হ্যাঁ। কেমন হচ্ছে? আগে খুব। তবে তদন্ত চলুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুক চলুক। ডাক্তারবাবু এনাদের কার্যকলাপ দেখে মনে মনে হাসছিলেন। মনে মনে ভাবলেন, এই দুই অপদার্থ গর্ধ কিছুই অনুসন্ধান করতে পারবে না। তবে কলকাতায় মোহনলালকে খবর পাঠিয়েছে, তিনি নিশ্চয়ই শীঘ্রই এসে পড়বেন। তখন যা কিছু করা হবে। এই দুই অপদার্থকে কোনো কথা বলে কোনো লাভই নেই। এ কোনো সাধারণ চোর না। ওরা ক্লোরোফর্ম দিয়ে সবাইকে অজ্ঞান করে দিয়েছিল। সুহাসকে আরেকটু বেশি ক্লোরোফর্ম দিলে ওর মৃত্যু ঘটার সম্ভাবনাও ছিল। কি ভয়ানক! প্রায় 1 ঘন্টা ধরে দারোগা ও শ্যামাকান্ত বাড়ির সমস্ত গৃহ পর্যবেক্ষণ করলেন। এরপর একে একে বাড়ির দাস দাসীদের ডেকে তাদের জবানবন্দি লিখতে আরম্ভ করলেন। তারা কেউ কিছুই বলতে পারল না। তারা কেউ কিচ্ছু জানেই না, কারণ সবাই তখন ক্লোরোফর্মে অজ্ঞান হয়েছিল। কিন্তু ক্লোরোফর্মের কথা তারাও জানে না। তাই সবাই বলল, আমরা তো ঘুমাচ্ছিলাম, তাই কিছু জানি না। অগত্যা তদন্ত শেষ করে দারোগা ও শ্যামাকান্ত সেখান থেকে প্রস্থান করার জন্য উদ্যত হলেন। ডাক্তার বরেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন মহাশয়? দারোগা শ্যামাকান্তের দিকে চেয়ে বললেন, কি বলো শ্যামাকান্ত? শ্যামাকান্ত বলল, কি আর বলবো, সবে তো তদন্ত শুরু হলো। ডাক্তারবাবু আমাদের জিজ্ঞাসা করছেন যে কি বুঝলাম। বুঝলাম। হ্যাঁ, গাধা। হ্যাঁ 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 বাবু, এই বলছিলাম যে এই চোর ঠিক ধরা পড়বে। নিশ্চয়ই নিশ্চয়ই। উভয় প্রস্থান করলেন। বরেন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন, এমন মূর্খদেরও পয়সা দিয়ে রেখেছে। সেই দিন সন্ধ্যের সময় কলকাতা থেকে সুদক্ষ গোয়েন্দা মোহনলাল শ্রীরামপুরে উপস্থিত হলেন। কিন্তু তিনি সাধারণভাবে আসলেন না। ডাক্তার বরেন্দ্রনাথ ও ওনার ভাগ্নি সুহাসিনী উভয়ই তার এই অভূতপূর্ব আবির্ভাবে প্রথমে ভীত, তারপরে বিস্মিত, অবশেষে না হেসে থাকতে পারলেন না। বাড়ির প্রাঙ্গণে একটা বড় আম গাছ ছিল। এই গাছের নিচে দাঁড়িয়ে বরেন্দ্রনাথ ও সুহাসিনীর মধ্যে কথোপকথন চলছিল।
মোহনলাল এখানে আসলেন না বলে বরেন্দ্রনাথ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। মোহনলালের সাথে ওনার বিশেষ বন্ধুত্ব ছিল, তাই তিনি প্রাতেই ওনাকে টেলিগ্রাফ করেছিলেন তার 2 প্রহরে আসার কথা। আর এখন প্রায় রাত হতে চলল। সুহাসিনী বললেন, মামা কই আপনার সেই ডিটেকটিভ আসলেন না যে? নিশ্চয়ই আসবেন, বোধহয় কলকাতায় এখন নেই, হয়তো অন্য কাজে কোথাও গিয়েছেন। তাকে প্রায়ই বাইরে যেতে হয়। আসলেই বাঁচি। যখন এরকম অবস্থা তখন আবার এই মুহূর্তেই উপস্থিত হওয়া কর্তব্য। তাদের মাথার উপর থেকে কেউ কথাটা বলায় তারা দুজনেই চমকিত ও ভীত হয়ে সেখান থেকে সরে দাঁড়ালেন। তখনই এক ব্যক্তি সেই বৃক্ষের ডাল থেকে লাফ দিয়ে নিচে পড়ল। বরেন্দ্রনাথ ক্রুদ্ধভাবে বললেন, তুই কে? এখানেই বা কেন? সেই ব্যক্তি ধীরে ধীরে বলল, হুজুরের হুকুমেই এখানেই অধীনের আগমন। সুহাসিনী ঘরের মধ্যে সরে গেল। বরেন্দ্রনাথ বললেন, তুমি তুমি মোহনলাল কতক্ষণ গাছের উপরে ছিলে হে? অনেকক্ষণ। চিনতে পেরেছো, এটাই যথেষ্ট। চেহারায় নয় হে, চিনেছি গলার স্বরে। চেহারাটা প্রয়োজনের মতো বদলাতে হয়। এভাবে আসবার মানে কি? বলবো বলবো, ক্রমে ক্রমে সব শুনবে। তা চেহারায় কি বুঝছো বলো দেখি আমাকে? একজন কুলি মজুর। তাহলে ভাবছি কাল থেকে এই বাড়িতে মজুরের কাজেই লাগবো। এখানকার লোকজন যাতে আমাকে দেখতে না পায়, আমি যেভাবে এসেছি সেভাবেই যাব। আর তোমার অনুসন্ধান কখন আরম্ভ করবে? আরম্ভ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কতদূর কি করেছো বলো? এদিকে এসো। এই বলে মোহনলাল ডাক্তারের হাত ধরে একটি প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তারপর মোহনলাল বললেন, এখন কি শুনতে চাও? ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি অনুসন্ধান করেছো? মোহনলাল বললেন, তোমার টেলিগ্রাম পেয়ে 10টার গাড়িতে এখানে এসেছি। শহরে এই সম্বন্ধে কে কি বলছে তা সবই আমি শুনে নিয়েছি। তারপর এই বাড়িটার চারদিকটাও ভালো করে দেখেছি। চাকরদের সাথে আলাপ পরিচয় করে তাদের এই সম্পর্কে কি বলার আছে তাও জানিয়েছি। তাদের অলক্ষ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরগুলো সব দেখেছি। তারপর আরও কিছু দেখবার আশায় ওই গাছে উঠে বসেছিলাম। তোমরা নিতান্তই আমার জন্য ব্যাকুল হয়েছো দেখে সহসা আবির্ভাব হতে হলো। তুমি দেখছি এরই মধ্যে অনেক সন্ধান করে নিয়েছো। এখন ওই ক্লোরোফর্ম তাও জেনে ফেলেছো? কেবল জানা নয়, এর শিশিটাও পেয়েছি। এখন আমি যা যা অনুমান করেছি তা একে একে বলছি। এই দস্যুর দল কাল রাতে প্রথমবারের জন্যই বাড়িতে প্রবেশ করেনি, তারা এর আগেও এসেছিল। সুতরাং বাড়িতে ঢোকার পরেই প্রথমেই যে জানলাটা চোখে পড়েছে, তারা যে সেটাই খুলেছে এমনটা নয়। তারা আগের থেকেই জানতো এই জানলাটা সহজে খুলতে পারা যাবে। তারা এই বাড়ির ভেতর ও বাইরের পরিবেশ সম্পর্কে খুব ভালোভাবে জানত। এসব শুধুমাত্র তোমার অনুমান। শুনে যাও, বৈঠকখানায় যে জিনিসপত্র তারা তছনছ করেছে সেটা কেবল লোকের চোখে ধুলো দেওয়ার জন্য নয়। তারা জানতো যে আসল জিনিসটা অর্থাৎ জহরত সেখানে নেই। নিছকই আনাড়ি লোক তারা নয়, তারা আগের থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল এবং সেই মতোই কাজ করেছে, তাই তাদের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তারা নদীর পথ ধরে এসেছিল, তারপর বাড়ির খিড়কি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল এবং খিড়কির বাগানের ভেতর দিয়ে বৈঠকখানায়। তারা জানতো যে সিঁড়ি দিয়ে উঠে গেলেই সুহাসিনী দেবীর ঘর। হয়তো ওনার ঘরের দরজা খোলা ছিল, অথবা তারা দরজা খোলবার যন্ত্র সঙ্গে এনেছিল। সুহাসিনী দেবীর ঘরের দরজা কি খোলা ছিল? না, বন্ধ ছিল। বন্ধ ছিল? ভালো, তাহলে হয়তো তারা অন্য কোনো উপায়ে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তারপর ওনাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে অবাধে জহরতগুলো সংগ্রহ করে পালিয়ে গেছে। ডাক্তার বিস্মিত হয়ে এক দৃষ্টে মোহনলালের দিকে চেয়ে রইলেন, কোনো কথা বললেন না। মোহনলাল আবার বললেন, মনে হচ্ছে মহাশয়ের আমার কথা বিশ্বাস হচ্ছে না। বেশ, ক্রমে ক্রমে প্রমাণ দিচ্ছি। গঙ্গার ধারে আঘাটায় কাল যে একখানা নৌকোকে টেনে ওপরে তুলেছিল, আমি তার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছি। পাছে নৌকোটাই আঘাটায় দেখে কেউ সন্দেহ করে, তাই তারা ওটাকে এখানে ওপরে তুলে জঙ্গলের ভেতর লুকিয়ে রেখেছিল। এটাই তাদের প্রথম ভুল। এই সূত্র তারা ইচ্ছে করলেই অনায়াসে না রাখতে পারত। তাহলে এটা তাদের ভুল? নিশ্চয়ই। তারপর এই বৈঠকখানার জানলা, তারা জানতো যে এই ঘরে রাতে কেউ থাকে না, তাই অন্য জানলা না ভেঙে এটাই ভেঙেছে।
অজানা চোর হলে এই জানলায় কখনোই আসতো না। তারপর তারা সুহাসিনী দেবীর প্রকৃতি ভালোভাবেই জানতো, তাই তারা ওনাকে অতি অল্প পরিমাণে ক্লোরোফর্ম দিয়েছিল। ওনাকে একটু ঘুম পাড়ানোই উদ্দেশ্য ছিল তাদের, ওনার জীবন নাশ করা তাদের উদ্দেশ্য ছিল না। কি বলো ডাক্তার? সুহাসিনী দেবীকে খুব ভালোভাবে জানা না থাকলে এরকম কখনো ঘটতে পারে না। না, কথাটা ঠিক। অজানা লোক বা আনাড়ি লোক হলে হয়তো অধিক ক্লোরোফর্মই দিত। তারপর দুজন মাত্র দস্যু বাড়িতে প্রবেশ করেছিল, একজন অপরের থেকে কিছুটা লম্বা। আমি জানালার পাশে উভয়েরই পায়ের দাগ লক্ষ্য করেছি। লম্বা লোকের পা লম্বাই হয়ে থাকে। ডাক্তার, এখন এই পর্যন্তই থাক, চলো আজ তোমার বাড়িতেই অধিষ্ঠান করব। এরপর উভয়ে নিঃশব্দে সেই স্থান পরিত্যাগ করলেন। একজন দাসী ছুটে এসে বলল, মা ঠাকুরানী আপনাকে ডাকছেন। ঘুরে আসছি বলেই বরেন্দ্রনাথ মোহনলালের সাথে প্রস্থান করলেন। দুজনে পথে বেরিয়ে আসলে মোহনলাল বললেন, আমাদের দুজনের একসঙ্গে যাওয়াটা পরিস্থিতির জন্য ভালো নয়। তুমি এগো, আমি পরে পরে যাচ্ছি। কিন্তু ডাক্তার, এর মধ্যে কিন্তু কিন্তু করো না। যাও, আমি পরে যাচ্ছি। লুকিয়ে আমাকে বাড়ির ভেতর নিয়ে নিও। বাড়িতে খানিকটা মোম আছে কি? হ্যাঁ আছে, কিন্তু কেন? কেউ আসছে, তুমি তাড়াতাড়ি যাও। এই বলে মোহনলাল পাশ কাটালেন। ডাক্তার বরেন্দ্রনাথ চিন্তিত মনে বাড়িতে ফিরলেন। 1 ঘন্টা অতিবাহিত হল, তবুও মোহনলালের দেখা নেই। বরেন্দ্রনাথ তার জন্য দুশ্চিন্তা করতে লাগলেন। এখনই আসছি বলে কোথায় গেল মোহনলাল? তিনি মোহনলাল আসছে কিনা দেখবার জন্য বাড়ির বাইরে আসলেন। বহু দূর পর্যন্ত গিয়ে পথের 2 দিক দেখলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। তিনি ফিরিয়ে আসতে যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে কেউ তার কাঁধে স্পর্শ করল। তিনি চমকে পেছন ফিরে দেখলেন মোহনলাল। মোহনলাল অতি ক্ষীণ স্বরে বললেন, কেউ নেই? একলা তো? হ্যাঁ, কোথায় ছিলে? কই, পথে তো তোমাকে দেখতে পাইনি আমি। তোমার বাড়িতেই ছিলাম। বিস্মিত হয়ে ডাক্তার বললেন, কিভাবে প্রবেশ করলে? দরজা দিয়ে। তুমি অন্ধতাই দেখতে পাওনি এই যা। সত্যি কথাই বলেছ। এখন এসো তো, সকাল থেকে পেটে তো কিছু পড়েনি। চলো। বাড়িতে আজ সেরকম খাবার দাবার ভালো হয়নি, তাই খাবার আনতে পাঠিয়েছি। ডাক্তারকে উঠতে দেখে মোহনলাল বললেন, তোমার কোনো চাকর বাকরকে এখানে আসতে দিও না, আমি মুখোশ খুলছি। না, আমি নিজেই খাবার নিয়ে আসবো। এই বলে বরেন্দ্রনাথ প্রস্থান করলেন। কিছুক্ষণ পর তিনি মোহনলালের জন্য নানাবিধ আহার আনলেন। মোহনলাল বাক্য ব্যয় না করে নীরবে সেই সমস্ত উদরস্থ করলেন। তারপর হাত মুখ ধুয়ে বললেন, এখন একটু সুস্থ হলাম। এই ডাক্তার, এবার খানিকটা মোম দরকার। ডাক্তার মৃদু হেসে বললেন, কিন্তু তুমি মোম নিয়ে যে কি করবে সেটাই বুঝতে পারছি না। মোহনলাল কথার উত্তর দিলেন না। বরেন্দ্রনাথ খানিকটা মোম নিয়ে আসলেন, বললেন, এই নাও তোমার মোম। আর কি চাও? এটা গলাতে হবে। কিসে গলাবে? একটা বাটি দাও, তাহলে এই আলোতেই গলিয়ে নেব। বরেন্দ্রনাথ একটা পিতলের বাটি আনলেন। তখন বাটিতে মোম রেখে মোহনলাল বাটি আলোর ওপর ধরলেন, বললেন, একটা ছাঁচ নিতে হবে। তারপর তিনি পকেট থেকে ক্লোরোফর্মের শিশিটা বার করে বললেন, ডাক্তার, এই শিশিটা কিসের বলে মনে হয়? কই দেখি। ভালো করে দেখো। ডাক্তার ভালো করে শিশিটা দেখে বললেন, বোধ হয় কোনো এসেন্সের শিশি। ঠিক কথা। এই এসেন্স প্রায় স্ত্রীলোকরাই ব্যবহার করে না? আমি শিশি অন্যত্র দেখেছি। শীঘ্রই সব জানতে পারবো। ভেবে আশ্চর্য হচ্ছে যে তারা এই শিশিটি ফেলে গেছে। ঠিক কথা। আমিও ভাবছিলাম, যখন দস্যুগণ সুহাসিনী দেবীর ঘরে প্রবেশ করে তখন তাদের সঙ্গে একটা চোরা লণ্ঠন ছিল। এদের মধ্যে একজন এই লণ্ঠনটা ঘরের মধ্যে নিয়ে যায়। তারা ক্লোরোফর্মের বন্দোবস্ত আগেই করে রেখেছিল। ভেবেছিল এখানে সুহাসিনী দেবীর ঘরের মধ্যে কোনো কাপড় নিশ্চয়ই পাবে, সেটাতে মাখিয়ে ওনার নাকে ধরবে। কিন্তু ঘরের মধ্যে এসে কোনো কাপড় দেখতে না পেয়ে নিজের রুমালেই মাখাতে বাধ্য হয়। তাহলে এই চোরের পকেটে রুমাল ছিল? চোর হলেই কি ছোট লোক হয়? ছোট লোক চোর ধরা সহজ।
ভদ্রলোক চোর ধরাই বড় কঠিন, কারণ তারা লেখাপড়া জানে, তাদের যথেষ্ট বুদ্ধি আছে। তাই তারা যখন চুরি, ডাকাতি, খুন করে তখন অনেক ভেবেচিন্তেই করে। তাদের জন্যই তো আমাদের ডিটেকটিভগিরি চলছে। তাহলে এই চোর একজন খুব ভদ্র লোক, এই পর্যন্তই বুঝলাম। হ্যাঁ, এই ভদ্র চোর নিজের রুমালের খানিকটা ছিঁড়ে তাতেই ক্লোরোফর্ম মাখিয়ে সুহাসিনী দেবীর নাকের ওপর ধরে। এই সময় তার সঙ্গী বাইরে থেকে তাকে ব্যগ্রভাবে ডাকতে থাকে। অবশ্য বাইরে একজন পাহারায় ছিল। এরপর কেউ উঠেছে এই ভেবে ভদ্রচোর সত্তর লণ্ঠনটা তুলে নিয়ে সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। সুতরাং শিশিটা আর রুমালটা নিয়ে যেতে আর সময় পায়নি। তাহলে তুমি বলছো যে দুজন ছিল? হ্যাঁ, দুজন ছিল। এত সব কাজ একার দ্বারা হতে পারে না। তুমি বলছিলে যে তারা নাকি চালাক হয়েও অনেক ভুল করেছে। কই, ভুল তো কিছু দেখছি না, সমস্ত জহরতগুলি তো নিয়ে গেছে। তা ঠিক, তা সত্ত্বেও তারা ভুল করেছে। তারা নিজেদের কাজে অনেক ত্রুটি রেখে গেছে। তবে এই ব্যাপার সম্পর্কে দু একটা বিষয় আমি আদৌ বুঝতে পারিনি। যাকে এখন সেসব কথা থাক, এখন আমি ছাঁচ সরিয়ে রেখে একটু বিশ্রাম করব। ঘুমটা মানুষের নিতান্তই আবশ্যক। ডাক্তার হেসে বললেন, শুনেছি ডিটেকটিভদের খাওয়া আর ঘুম বলে কিছুই নেই। হ্যাঁ, সে কেবল উপন্যাসই সম্ভব। এখন কেবল নিদ্রা ও নাসিকা গর্জন। এই বলে মোহনলাল চাদর মুড়ি দিয়ে লম্বাভাবে শয়নে গেলেন। বরেন্দ্রনাথ বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। তাকে দেখলেই বুঝতে পারা যায় যে তিনি ঘোরতর চিন্তায় নিমগ্ন রয়েছেন। অবশেষে তিনি উঠে শয়ন করলেন। তখন মোহনলালের নাসিকা গর্জন খুব জোরে চলছে। পরের দিন প্রাতে মোহনলাল সেই রকমই কুলি মজুরের বেশে সুহাসিনীর বাড়ির দিকে চললেন। তিনি দেখলেন একটি প্রৌঢ় ভদ্রলোক সেই দিকেই আসছেন। তিনি তাকে দেখে সুহাসিনীর বাড়ির দ্বার ছেড়ে আরও খানিকটা অগ্রসর হলেন। তখন সেই ভদ্রলোক তার পাশ দিয়ে চলে গেলেন। মোহনলাল ওনার দিকে দৃষ্টি রাখলেন। তিনি এই লোকটিকে এখানে দেখে একটু বিস্মিত হলেন। তবে বিস্ময় প্রকাশের লোক মোহনলাল কখনোই ছিলেন না। তিনি মনে মনে বললেন, তাহলে ইনিও দেখছি এ ব্যাপারে জড়িত রয়েছেন। এনাকে কে ডাকলো? যিনি ডাকুন না কেন, এবার মজাটা খুব হবে। মোহনলাল দূরে গিয়ে ফিরে দেখলেন লোকটি সুহাসিনীর বাড়ির মধ্যে প্রবেশ করল। এদিকে ভদ্রলোকটি বাড়ির ভিতরে প্রবেশ করে দাসীর দ্বারা সুহাসিনীকে একটি পত্র পাঠিয়ে দিল। সুহাসিনী পত্র খুলে দেখলেন তার পিতার বিশেষ বন্ধু নীলরতন বাবু এই পত্র লিখেছেন। নীলরতন বাবু চুরির সংবাদ পেয়েই তৎক্ষণাৎ সুহাসিনীর সাথে দেখা করতে এসেছিলেন। তারপর যাতে চোর ধরা পড়ে ও জহরত পাওয়া যায় তার জন্য বিশেষ প্রচেষ্টা পাবেন বলে আশ্বস্ত করে গিয়েছিলেন। তিনি সুহাসিনীকে লিখেছিলেন, তোমার কাছে একজন বিশেষ সুদক্ষ গোয়েন্দা পাঠাচ্ছি। ইনি পুলিশে কাজ করেন না, স্বতন্ত্র গোয়েন্দাগিরি এনার ব্যবসা। তবে বড়ই বিচক্ষণ লোক। এনাকে চুরির অনুসন্ধানে নিযুক্ত করিও। ইনি নিশ্চয়ই চোর ধরতে পারবেন। ও হ্যাঁ, এনার নাম অবনীকান্ত দত্ত। দাসীকে দিয়ে সুহাসিনী অবনীকান্তকে বললেন, হ্যাঁ, তাহলে আপনি অনুসন্ধান করুন না। অবনীকান্ত বাইরের ঘরেই ছিলেন। দাসী ঘরের দরজার সামনে ছিলেন এবং তার পেছনে ঘরের মধ্যে ছিলেন সুহাসিনী। অবনীকান্ত স্বর উঁচুতে তুলে বললেন, আমি নীলরতন বাবুর কাছে এই সম্বন্ধে সব শুনেছি। বেশ, দেখতে পারেন। দাসী আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। দাসী অবনীকান্তকে নিয়ে গেল। এই সময় একজন মালি এসে বলল, মা ঠাকুরানী, আমি আসছি। সুহাসিনী ভীত হয়ে সরে দাঁড়ালেন। মালি বলল, ওরকম করলে এবার সন্দেহ হবে এবং সব কাজ পণ্ড হবে। আপনি যেভাবে একজন মালির সঙ্গে আচরণ করেন সেই রকমভাবে আমার সাথে আচরণ করতে হবে। কি করতে হবে? কি মুশকিল, আমি এখন আপনার চাকর, আর সেটাই আপনি মনে করে রেখে দিন। কিছুতেই যেন এটা ভুলবেন না, আর এখন আরও সাবধান হতে হবে। বিশেষ কারণ অবনীকান্তের আগমন। আপনি এনাকে চেনেন? খুব ভালো করে। লোক কেমন? বেশ হুঁশিয়ার। তাহলে ইনিও কি আপনাকে চিনতে পারছেন?
না, সেটা একটু শক্ত। এনাকে এখানে কে পাঠিয়েছেন? আমার একজন বিশেষ আত্মীয়। কোনো ভয় নেই, অনুসন্ধান করুক। এমন একটা কথা বলি, আপনি এই চুরি সম্পর্কে কাকে সন্দেহ করেন? না, আমি কাউকে ঠিক সন্দেহ করি না, কিন্তু কিন্তু আপনি এই কথা জিজ্ঞাসা কেন করছেন? আমি ঠিক ও কথা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে কে আপনার জহরত চুরি করেছে সেই সম্পর্কে কি আপনি কিছু আন্দাজ করতে পারছেন? না, আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। গত শনিবার রাতে আপনার বাড়িতে চোর প্রবেশ করেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর এই চোরেরা যে আপনার জহরত চুরি করেছে তাতেও আমার কোনো সন্দেহ নেই। তারা কে তা আপনি অনুমান করতে পারছেন না। এই সমস্ত বিষয়ে আমি একরকম নিশ্চিত হয়েছি, তো আমি একটা বিষয় নিশ্চিত হতে পারছি না। কোন বিষয়? কোথায় এই জহরত এখন আছে তা আপনি জানেন নাকি? জানেন না? এই কথায় সুহাসিনীর মুখ লাল হয়ে গেল। তিনি ক্রুদ্ধ ও বিরক্ত করে বললেন, যদি আপনি এতই জেনেছেন তখন এটাও নিশ্চয়ই জানতে পারবেন, কিংবা জানার চেষ্টা অন্তত করবেন। আমি ডিটেকটিভ। যতক্ষণ না আপনি জহরতের জন্য চিন্তিত না হবেন, যতক্ষণ না এই চুরিতে আপনি দুঃখিত না হবেন, ততক্ষণ এ সম্পর্কে আমার কোনো কৌতূহল নেই। তবে আপনার জহরত চুরি গেছে তাই আপনি পুলিশে খবর দিয়েছেন আর বরেন্দ্রবাবু আমাকে ডেকে এনেছেন, সুতরাং আমাকে এই সম্পর্কে বিশেষ অনুসন্ধান করতে হবে। এই সময় নিকটে কারুর পদশব্দ শুনতে পাওয়া গেল। মোহনলাল বললেন, এখন এই পর্যন্তই। ভুলবেন না যে আমি আপনার চাকর। এই বলে তিনি সরে গেলেন। সুহাসিনী অবনীকান্তকে দাসীর সাথে আসতে দেখে অন্য গৃহে প্রস্থান করলেন। অবনীকান্ত সমস্ত ঘর ভালোভাবে দেখে বাইরে আসলেন। দাসীকে বললেন, আমায় দুয়াত কলম কাগজ দাও, আমি রিপোর্ট লিখে তোমাদের কর্ত্রী ঠাকুরানীর কাছে পাঠাবো, বাংলাতেই লিখবো। দাসী দোয়াত কলম কাগজ সমস্ত কিছু এনে দিল। অবনীকান্ত রিপোর্ট লিখতে বসলেন। তিনি ঘরের সমস্ত দাস দাসীদের প্রশ্ন বর্ষণে প্লাবিত করে তুলেছিলেন, কিন্তু সেটা করে যে খুব বিশেষ কিছু জানতে পেরেছিলেন তা বলে তো মনে হয় না, কারণ তারা কিছুই জানত না। তিনি ছদ্মবেশী মালি রূপী মোহনলালকেও ধরেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি থাকা সত্ত্বেও তিনি মোহনলালকে চিনতে পারেননি। ছদ্মবেশী মোহনলালকে তিনি কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই কি জানিস বলে ফেল। হুজুর, আমি আমি কেমন করে জানবো? এই তা আমি শুনবো না, তাড়াতাড়ি বল, বলতেই হবে তোকে, তাড়াতাড়ি বল। হুজুর, আমি আজকেই কেবল কাজে লেগেছি। বেটা পাজি, এতক্ষণ বলিসনি কেন? বিরক্ত হয়ে ছদ্মবেশী মালিকে গালিগালাজ দিয়ে তিনি বাইরে এসে রিপোর্ট লিখতে বসলেন। প্রায় 2 ঘন্টা ধরে ক্রমান্বয়ে দ্রুত বেগে অবনীকান্তের কলম চলতে লাগলো। দিস্তা দিস্তা কাগজ লেখা হয়ে গেল। অবশেষে তিনি ডাকলেন, দাসী। দাসী আসলে তিনি কাগজগুলো তার হাতে দিয়ে বললেন, যাও, তোমাদের কর্ত্রী ঠাকুরুনকে এই রিপোর্টটা দাও, ওনাকে কিন্তু এক্ষুনি পড়তে বলবে। আমি ওনার মতামত জানবার জন্য এইখানেই অপেক্ষা করব, ঠিক আছে? যাও। দাসী রিপোর্ট নিয়ে প্রস্থান করলে অবনীকান্ত একটা বালিশের ওপর পৃষ্ঠ রক্ষা করে দেহ তার ন্যস্ত করলেন। অবশ্যই গুরুতর পরিশ্রমের পর বিশ্রাম আবশ্যক। অবনীবাবু লিখছেন, আজ সকালে শ্রীরামপুর পৌঁছেছি। পদ্মব্রজে শহর দেখতে দেখতে সুহাসিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হই। প্রথমে নীলরতন বাবু এবং পরে সুহাসিনী দেবী আমাকে অকুস্থান বিশেষ ভালো করে দেখবার জন্য অনুমতি দিলেন। তারপরেই আমি অনুসন্ধান আরম্ভ করলাম। যে জানালা দিয়ে দস্যুগণ গৃহে প্রবেশ করেছিল সেটাই দেখলাম। গৃহের মধ্যে থেকে কোনো দ্রব্য সরিয়ে দেবার সূত্র নষ্ট হয়েছে কিনা তা ঠিক বলতে পারছি না, তবে বৈঠকখানার ঘর থেকে দস্যুগণ কোনো দ্রব্য চুরি করতে পারেনি। দস্যুরা এই ঘর থেকে বের হয়ে সামনেই সিঁড়ি দেখতে পায়। এরপর কোনো দিকে কিছু না তাকিয়ে নিঃশব্দে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। সিঁড়ির ওপরেই সুহাসিনী দেবীর ঘর। সুহাসিনী দেবী বলেছিলেন যে তিনি প্রতিদিন তার ঘরের দরজা বন্ধ করেই শয়ন করেন। তবে আমার বিশ্বাস যে চুরি দিন তিনি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। যদি তার দরজা খোলা না থাকতো তাহলে দস্যুগণ নিশ্চয়ই প্রথমেই অন্যান্য ঘর দেখত, সম্ভবত অন্য কোনো ঘরের দরজা খোলাও দেখতে পেত। সেই ক্ষেত্রে দরজা ভেঙে সুহাসিনী দেবীর ঘরে প্রবেশ করার চেষ্টা তারা করত না। সেক্ষেত্রে
কারোর না কারোর জেগে ওঠার সম্ভাবনা ছিল। চুরিটা অতি নিঃশব্দে সংঘটিত করা হয়েছিল, অন্য কোনো দ্রব্যে দস্যুগণ হাত দেয়নি। এই থেকে প্রমাণ হচ্ছে যে দস্যুগণ প্রথমেই সুহাসিনী দেবীর ঘরের দরজা খোলা দেখে তার মধ্যে প্রবেশ করেছিল। তারপর সুযোগ বুঝে সে তার সঙ্গীকে কাছে আসতে ইঙ্গিত করে। তার হাতে একটা ছোড়া লণ্ঠনও ছিল। একজন তখন নিঃশব্দে সুহাসিনী দেবীর বিছানার নিকট আসে। তখন সে খুব সাবধানে সুহাসিনী দেবীর নাকের উপরে ক্লোরোফর্ম রুমালটি বেঁধে দেয়। তাতেই সুহাসিনী দেবী জ্ঞান শূন্য হয়ে পড়েন। তবে ওনাকে একেবারেই ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল বলে আমার মনে হয় না, কারণ সিন্ধুক খুলে জহরত বের করতে অন্তত আধ ঘন্টা সময় লেগেছিল। সুহাসিনী দেবীর প্রাণহানি হোক সেটা কিন্তু ওরা চায়নি। সেই কারণেই প্রথমে খুব কম পরিমাণে তাকে ক্লোরোফর্ম দেওয়া হয়, তবে তিনি নড়ে চড়ে ওঠায় আবার তাকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছে। এইভাবেই প্রায় 2-3 বার ক্লোরোফর্ম দিয়েছিল তারা। এই জন্যই ওরা ক্লোরোফর্মের শিশিটা ও রুমালটা ঘরের এক কোণে রেখেছিল। দুজনেই সিন্ধুক থেকে জহরত নিচ্ছিল। এমন সময় বাইরে কিসের শব্দ শুনতে পায় তারা। তখন তারা ভয়ে সত্তর গৃহ থেকে পালায়। তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার সময় শিশি ও রুমালটার কথা তারা বেমালুম ভুলে যায়। দস্যুগণ কোনো বিশেষ সূত্র রেখে যায়নি, তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা ব্যবসাদার চোর। দস্যুগিরি যে তাদের ব্যবসায় রয়েছে এর প্রমাণ তাদের কার্যপ্রণালী। অভিজ্ঞতাহীন চোর হলে কখনোই তারা এইভাবে জহরত চুরি করে পালাতে পারত না। বিশেষত তারা নিজের সঙ্গে করে অনেক যন্ত্র এনেছিল, নতুবা এত নিঃশব্দে সিন্ধুক খুলতে তারা পারত না, এবং তারা ছাড়া অন্য কেউ এই রকম যন্ত্র সংগ্রহ করতে পারত না। আমি যেরকম প্রমাণ পেলাম তাতে একটা বিষয় বেশ ভালোভাবে বুঝেছি যে এটা এই শহরেরই চোরের কাজ। তারা জহরত চুরি করে নিশ্চয়ই কলকাতায় নিয়ে গেছে এবং সেখানে এটা তারা বিক্রি করারও চেষ্টা করবে। এদের ধরতে হলে এদের জন্য কলকাতায় আমাদের নজর রাখতে হবে। এর সাথে এই বাড়ির কোনো চাকর এদের সাহায্য করেছে কিনা এটা জানবার জন্য আমি বিশেষ অনুসন্ধান করেছি এবং দাসদাসীদের সবাইকে অনেক প্রশ্নও করেছি। তবে তাদের মধ্যে কেউ যে এই দস্যুগুলোকে সাহায্য করেছে এমনটা আমার মনে হয় না। বাড়ির পশ্চিমে ময়দান, আমি দস্যুদের পায়ের চিহ্ন দেখতে পেয়েছি। সেখানে 2-3 জন লোক ওই মাঠের ওপর দিয়ে পা টিপে টিপে গেছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় দস্যুগণ ওই মাঠ দিয়েই বাড়ির পিছনে এসেছিল। বাড়ির প্রাচীর দেখলেই এটা স্পষ্ট জানতে পারা যায়। খুব সম্ভবত দস্যুগণ তাদের কাজ শেষ করে এই পথেই আবার ফিরেছে। বোধহয় তারা এই পথেই হেঁটে গিয়ে তারপর রেলে উঠেছিল এবং সেখান থেকেই তারা কলকাতায় রওনা হয়। আমার আরও এখানেই পড়া বন্ধ করে সুহাসিনী দেবী মৃদু হেসে দাসীর হাতে কাগজটা দিয়ে বললেন, এখনই ফেরত দিয়ে এসো কেমন? দাসী অবনীকান্তের হাতে কাগজটা ফিরিয়ে দিলে তিনি বললেন, আপনাদের কর্ত্রী ঠাকুরানী রিপোর্ট পড়ে কি মতামত প্রকাশ করলেন? কিছুই না। অসম্ভব। সে কি বলছেনটা কি? আমি ওনার মতামত শুনতে চাই। আমি কি এখানে বৃথা পরিশ্রম করব? কিছুই বলেননি তিনি। আচ্ছা, তাকে গিয়ে কি বলবো? বলো যে তিনি ঘরের দরজার পাশে থাকবেন, আমি তাকে 2-4টে প্রশ্ন জিজ্ঞেস করব। দাসী চলে গেল। অবনীকান্ত বিরক্তভাবে বললেন, কি আপদেই না পড়লাম। যত মূর্খ নিয়ে আমার কাজ কারবার, তাই আবার স্ত্রীলোক। অবনীকান্ত মহা চিন্তায় পড়ে নানাবিধ মুখ করতে লাগলেন। কিছুক্ষণ পরে দাসী এসে বলল, তিনি বললেন যে এই বিষয়ে তিনি আর কি মত প্রকাশ করবেন। তিনি স্ত্রী লোক এবং এই সমস্ত কাজকর্ম ওনার মামা দেখাশোনা করেন। আপনি তার সাথে দেখা করলেই সব কাজ হয়ে যাবে। অবনীকান্ত অতি বিকট ভ্রুকুটি করে বললেন, কি মুশকিল, এতে কোনো কাজই হয় না। এই সময় সেখানে একজন যুবক প্রবেশ করলেন। অবনীকান্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, আপনি কে? অবনীকান্ত যুবকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করছিলেন। বললেন, আমি অবনীকান্ত। ও হো, আপনি অবনী বাবু? ভালোই হলো। কি ভালো হলো? আপনি যে কাজে নিযুক্ত আমিও সেই কাজেই নিযুক্ত হয়ে পড়েছিলাম। আপনিও তবে একজন ডিটেকটিভ? না, আমি বাড়ির কর্ত্রীর সম্পর্কে ভাই হই, সুতরাং তার হয়ে এই বিষয়ে একটু অনুসন্ধান করেছিলাম। আপনার নাম? সুরেন্দ্রনাথ বলেই জানো। ভালোই হলো। আপনার সাথে আরও কথা হবে। আমি এই বিষয়ে অনুসন্ধান করে একটা রিপোর্ট লিখছি।
ও, এর মধ্যেই রিপোর্ট লেখা পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, খুব সুবিধা হয় আপনি যদি একবার পড়েন। এই পড়ে দেখুন না। সুরেন্দ্রনাথ অবনীকান্তের সুদীর্ঘ রিপোর্ট পড়তে বাধ্য হলেন। পড়া শেষ হলে মৃদু হেসে বললেন, ভালো সময় আমি এসে পড়েছি। ভালোই হলো, আপনার সাথে এই বিষয়ে আলোচনা চলবে। বলুন, আপনি এই সম্বন্ধে কি জানেন? দেখুন, সুহাসিনী দেবী এই অনুসন্ধানের ভার আমার উপর দিয়েছে। আমি আর এখানে বৃথা সময় নষ্ট করতে চাই না। কলকাতায় গিয়ে দস্যুদের সন্ধান করতে চাই। আপনার যদি কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলুন। আমি যা জেনেছি তা তাড়াতাড়ি বলা যাবে। আমি ঘোড়ায় চড়ে বাইরে বের হয়েছিলাম। এখান থেকে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। অনেক লোকের সঙ্গে দেখা করে এবং অনেক কথা জিজ্ঞেস করে জানতে পারলাম চুরির রাতে প্রায় 2টোর সময় বালি স্টেশনে 2জন লোক রেলগাড়িতে উঠেছিল, কিন্তু তাদের চেহারা ঠিক কিরকম ছিল তা আমি ঠিক জানতে পারিনি। রাতে অন্ধকার ছিল, তাই স্টেশন মাস্টার এদের মুখ ভালো করে দেখতে পারেনি। বোধ হয় ওই 2জন লোকই চুরি শেষ করে এইভাবেই পালিয়ে গিয়েছিল। অবনীকান্ত পকেট থেকে নোট বই বের করে সমস্ত বিষয়টা লিখতে লাগলেন। তারপর গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, এই পর্যন্তই? আপাতত এই পর্যন্ত, আর কিছুই জানতে পারিনি। বেশ, এতেই আমার অনেক কাজ হবে। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি তাহলে। তাহলে আপনার এখানকার অনুসন্ধান শেষ হলো? হ্যাঁ, প্রায় এই শেষই হলো। তবে আমি আপনার সঙ্গে দেখা করব, কিন্তু অনেক কথাবার্তাও হবে। বলে অবনীকান্ত বিদায় নিলেন। কিছুক্ষণ পরে সুরেন্দ্রনাথ উচ্চ স্বরে হেসে উঠলেন। মোহনলাল বৃত্তরূপে এতক্ষণ দরজার পাশে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। এইবার তিনি বের হয়ে আসলেন। আমরা জহরতের ব্যাপার ত্যাগ করে এখন ইন্দুবালার সম্বন্ধে 2-1টি কথা বলবো। ইন্দুর পিতা নরহরি বাবু বড়লোক এবং সম্ভ্রান্ত পরিবারের লোক, তাই ওনার কন্যা অন্তর্ধানে এত হুলস্থুল পড়ে গেছে। নরহরি বাবুর কন্যার, বিশেষত গোপালের অনুসন্ধান জোর কদমে চলছে। তিনিও অবনীকান্তকে এই অনুসন্ধানে নিযুক্ত করাচ্ছেন। ইন্দুকে সুহাসিনী খুব ভালোবাসেন। উভয় পরিবারে সম্ভাব থাকায় প্রায় যাওয়া আসা ছিল। এই জন্যই ইন্দুকে সুহাসিনী ছোট বোনের মতোই ভালোবাসতেন। তার প্রতি সুহাসিনীর এই স্নেহ মমতার আরও একটি কারণ ছিল। ইন্দুবালার স্বামী দীনেন্দ্র কুমার অল্প বয়সে পাগল হয়ে গিয়েছিল। কখনো কখনো তার জ্ঞান ফিরত। তিনি কারোর সাথে খুব একটা কথা বলতেন না, প্রায় বাড়িতে থাকতেন না, প্রায় আহার করতেন না। ছিন্ন মলিন বস্ত্রে ঘুরে বেড়াতেন পথে ঘাটে। যদি তিনি কখনো কোনো কথা বলতেন তাহলে সেটা শুধুমাত্র সুহাসিনীর সঙ্গেই বলতেন। যদি আহার করতেন তাহলে সেটা কেবল মাত্র সুহাসিনীর বাড়িতেই, কিংবা সুহাসিনী কিছু আহার দিলে। তার স্ত্রীর কুকীর্তির বিষয় দীনেন্দ্র কুমার শুনেছিলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সুহাসিনী ভেবেছিলেন যে বোধহয় দীনেন্দ্র ইন্দুর বিষয় কিছুই বুঝতে পারেননি, কিন্তু একদিন তিনি দেখলেন যে তার ধারণা পুরোপুরি মিথ্যে। দীনেন্দ্র শুধু যে এটা বুঝতে পেরেছেন কিংবা হৃদয় বড় বেদনা পেয়েছেন তা নয়, ইন্দুকে উদ্ধার করে তাকে রক্ষা করার জন্য মনে মনে সংকল্প করেছেন এবং সঙ্গে সঙ্গে গোপালকেও দণ্ড দেবেন বলে স্থির করেছেন। সুহাসিনী ভেবেছিল যে হয়তো দীনেন্দ্র কোনো খবরই রাখে না। এখন দেখলেন যে তিনি সব খবরই রাখেন। একদিন দীনেন্দ্র আসলে সুহাসিনী তাকে স্নান করিয়ে দিলেন। ছেঁড়া বস্ত্র ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিয়ে দিলেন এবং আহার করালেন। এই কাজ আর কেউ করতে পারত না, আর কেউ এই চেষ্টা করলে দীনেন্দ্র ভয়ানক দুরন্ত হয়ে উঠত। আহারাদির পরে দীনেন্দ্র নিজের ইন্দুর কথা উত্থাপন করলেন। এরপরই তার মনের ভাব সুহাসিনী কথায় কথায় জানতে পারলেন। এর ফলে যে একটা ভয়াবহ কাণ্ড ভবিষ্যতে ঘটবে সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। একদিন দ্বীপ্রহরের সময় দীনেন্দ্র সহসা অতি ব্যস্তভাবে সুহাসিনীর বাড়িতে এসে উপস্থিত হলেন।
তার চক্ষু সর্বদাই লাল থাকে। এতক্ষণে আরও লাল হয়ে উঠেছে, তার মুখ রক্তাভ। তার ভাব দেখে সুহাসিনী ভীত হলেন, বুঝলেন যে আজ দীনেন্দ্র কোনো কারণে অতিশয় উত্তেজিত হয়ে উঠেছেন। সুহাসিনী তাকে যত্ন করে বসিয়ে বললেন, এসেছে। এসেছে? কে এসেছে? তার খবর। কার? ইন্দুবালার? কে কে খবর আনলো? পত্র লিখেছে যে সেই বাড়িতে আসতে চায়। তোমার শ্বশুরমশাই কি বলছেন এই বিষয়ে? না। তাহলে তোমার এখন কি ইচ্ছে? আচ্ছা, তাকে তার বাড়িতে না নিলে আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসবো, কি বলো? তোমার কোনো আপত্তি নেই তো? দীনেন্দ্র কুমার এই কথায় অতিশয় সন্তুষ্ট হলেন। তিনি মৃদু হাসলেন, তারপর নীরবে উঠে গেলেন। লোকলজ্জার ভয়ে নরহরিবাবু তার কন্যাকে বাড়িতে আনতে চাইলেন না, কিন্তু সুহাসিনী সমাজের ভয় করেন না। যদিও বা ইন্দু ভুল করেছে, তবুও তাকে একেবারে পরিত্যাগ করে ফেলা তো উচিত নয়। সুহাসিনী স্বয়ং নরহরি বাবুর বাড়িতে গিয়ে তাকে অনেক বোঝালেন। অবশেষে তিনি নিজের বাড়িতে তাকে আনতে চাইলেন। যাই হোক, অবশেষে সুহাসিনীরই জয় হলো। পাপিষ্ঠা ইন্দুবালাকে গোপন গৃহে আনা হলো। ইন্দু গোপালের সঙ্গে গিয়েই তার চরিত্র বুঝতে পেরেছিল, তাই সেদিন থেকেই সে গোপালের সঙ্গে আর দেখা পর্যন্ত করেনি। কলকাতায় পৌঁছে গোপালকে বিদায় করে সে তার একটি আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিল। সেখানেই সে বাস করছিল এবং সেখান থেকেই বাড়িতে পত্র লিখছিল। কিন্তু গোপাল তাকে অনুসরণ করতে ছাড়েনি। সে তার সন্ধানে শ্রীরামপুর আসে, কিন্তু তার দেখা পায় না। ইন্দুর দেখা পাওয়ার জন্য সে শ্রীরামপুরে তার পরিচিত একটি পতিতা স্ত্রীলোকের বাড়িতে লুকিয়ে থাকল। তার হাতে কিছু পয়সা ছিল, সেই দিয়ে সে মদ খেয়ে কিছুদিন কাটিয়ে দিল। যখন তার পয়সা পুরোপুরিভাবে ফুরিয়ে গেল, তখন সেই স্ত্রী লোকের ওপর অত্যন্ত অত্যাচার শুরু করলো। একদিন গোপাল তার নিকটে মদ খাওয়ার পয়সা চাওয়ায় সেই স্ত্রী লোক পয়সা দিতে অস্বীকার করে। গোপাল তখন তাকে নির্মমভাবে প্রহার করতে আরম্ভ করে। তখন রাত প্রায় 8টা। স্ত্রী লোকটি তার প্রহারে মর্মান্তিক চিৎকার করতে লাগলো। সহসা কেউ তার ঘরের মধ্যে প্রবেশ করে, গোপালকে সবলে একটা পদাঘাত করল। গোপাল সেই একটি মাত্র পদাঘাতে ধরাশায়ী হয়ে পড়ল। তিনি হলেন ডাক্তার বরেন্দ্রনাথ। বরেন্দ্রনাথ নত হয়ে স্ত্রীলোকটিকে বললেন, তোমাকে কোন জায়গায় মেরেছে? স্ত্রীলোকটি কাতরভাবে বলল, আমার খুব একটা লাগেনি। এই সময় গোপাল টলতে টলতে উঠছিল এবং সঙ্গে সঙ্গে কাপড়ের ভেতর থেকে একটা ছোড়া বের করছিল। সে সোজা হয়ে দাঁড়াবার আগেই বরেন্দ্রনাথ পদাঘাতে তাকে আবার দূরে নিক্ষেপ করলেন। এই সময় প্রতিবেশীরা এই গোলযোগ শুনে সেখানে এসে উপস্থিত হলো। বরেন্দ্রনাথ তাদের বললেন, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। এই স্ত্রীলোকের চিৎকার শুনে এখানে এসে দেখি যে এই লোকটা একে অত্যন্ত নির্দয়ভাবে মারছে, তাই একে একটু শিক্ষা দিয়েছি। একে তোমরাই দেখো, আমি চললাম। এই সময় গোপাল আবার অনেক কষ্টে সোজা হয়ে দাঁড়ালো। অনেক লোক দেখে আর কিছু বলল না, সত্তর সেখান থেকে পালালো। ডাক্তার বরেন্দ্রনাথ কিছুই জানতেন না, কিন্তু কয়েকদিন থেকে একজন লোক দিনে রাতে তাকে অনুসরণ করছিল। এরা কে তা তিনি লক্ষ্য করেননি। তার মনে কখনো কোনো সন্দেহের উদ্রেক হয়নি। তবে কেউ কেউ লক্ষ্য করেছিল যে গোপাল প্রায়ই ডাক্তারের বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায়। তবে সে এখন এমন মাতাল হয়ে গিয়েছিল যে কেউ তার সাথে কথা বলতো না। অতি অবনীত হলে মানুষের যা হয় তাই তার সাথে হয়েছে। তাকে পথের কুকুরের মতো ঘুরে বেড়াতে হতো, কেউ তার দিকে দৃষ্টিপাত করতো না। একদিন মধ্যরাতে বরেন্দ্রনাথ বাড়ি ফিরে আসলেন। ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। একটি বই তিনি নাড়াচাড়া করে দেখছিলেন। তখন বাইরে মহা দুর্যোগ।
অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল। হঠাৎ কেউ সবলে তার দরজায় কড়া নাড়তে লাগলো। তিনি বৃষ্টির শব্দে প্রথমে সেই শব্দ শুনতে পাননি, কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে কেউ সবলে দরজায় আঘাত করে ডাকছে। তিনি গলার স্বরে বুঝলেন যে তার প্রতিবেশী উকিল মাধবলাল। তার বাড়ি ডাক্তারের বাড়ির ঠিক সামনে, রাস্তার অপর দিকে। ডাক্তার সত্তর উঠে দরজা খুলে দিতে গেলেন। এত রাতে মাধবলাল কেন তাকে ডাকছেন তা তিনি বুঝতে পারলেন না। দরজা খুলে মাধবলাল বললেন, বলেন, তুমি কি বাবু একদম কালা হয়ে গেছো? তোমার কুকুর ডেকে ডেকে মরছে আর তুমি শুনতে পাচ্ছ না? দেখো তার কি হয়েছে। কেন, কি হয়েছে? এসে দেখো, সে কি টেনে বার করেছে। ডাক্তার কোনো কথা না বলে উকিল মাধবলালের সাথে চললেন। বরেন্দ্রনাথের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান ছিল। তার এক কোণে তার কুকুর ভয়ানক চিৎকার করছে ও পা দিয়ে মাটি সরাচ্ছে। তারা দুজনে তাড়াতাড়ি সেখানে আসলেন। এসে দেখলেন তার কুকুর মাটি ও পাতার স্তূপের ভেতর থেকে একটা মানুষের পা টেনে বের করছে, আর মৃতদেহের সামনের দুটি পা দিয়ে চারিদিকের মাটি বিক্ষেপ করছে। বরেন্দ্রনাথ লাফ দিয়ে গিয়ে তার কুকুরের গলা ধরে টেনে তাকে একদিকে নিয়ে আসলেন। তারপর মাধবলালের দিকে ফিরে বললেন, দাঁড়াও, এটাকে আগে বাঁধি। এই বলে তিনি কুকুরটার গলা ধরে টেনে বাড়িতে আনলেন। তারপর তাকে বেঁধে রেখে আবার সেখানে ছুটে গেলেন। মাধবলাল বললেন, এ কি, এ কে, এটা কার পা? জারি হোক, দেখতে হচ্ছে। এসো। কি করতে চাও? মাটিগুলো সরাতে হবে। দাঁড়াও, আমি কোদাল আনছি। দু একজন লোক ডাকি? না, এখন লোক ডেকে ভিড় বানানোর দরকার নেই। বলে বরেন্দ্রনাথ আবার বাড়ির দিকে ছুটলেন। মাধবলাল সেই বীভৎস দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে রইলেন। তখনই বরেন্দ্রনাথ দুখানা কোদাল নিয়ে ছুটে আসলেন এবং মাধবলালকে বললেন, এই নাও, তুমি এই দিকটার মাটি সরাও, আমি অন্য দিকটা সরাই। খুব সাবধান। দুজনে কোদাল ধরলেন। শীঘ্র মাধবলাল মাটি অনেকটা সরিয়ে ফেললেন। তখন একখানা হাত, একখানা পা, তারপর খানিকটা শরীর বের হয়ে পড়ল। এই যে এক ভয়ানক হত্যাকাণ্ড দেখছি, বলে মাধবলাল সরে দাঁড়ালেন। ততক্ষণে বরেন্দ্রনাথ মাটি সরিয়ে একটা মানুষের সম্পূর্ণ মৃতদেহ আবিষ্কার করলেন। কেবল মুখখানা তখনও ঢাকা রয়েছে। তিনি উঠে দাঁড়িয়ে পরিশ্রান্তভাবে হাঁপাতে লাগলেন। মাধবলাল কম্পিত কণ্ঠে বললেন, কে দেখি। বলে বরেন্দ্রনাথ মৃতদেহের মুখের মাটি সরাতে আরম্ভ করলেন। বরেন্দ্রনাথ মৃতদেহ দেখে অতটাও ভয় পাননি যতটা মাধবলালের এই দৃশ্য দেখে হৃদকম্প উপস্থিত হয়েছিল। বরেন্দ্রনাথ ক্রমে মৃতদেহের মুখ থেকে মাটি সরিয়ে নিলেন। মুখ বের হয়ে পড়ল, কিন্তু অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পাওয়া গেল না। এই সময় বিদ্যুৎ চমকালো, তাতে উভয়ে মৃতদেহের মুখ স্পষ্ট দেখতে পেলেন। মাধবলাল বলে উঠলেন, কি ভয়ানক! এই যে সেই লোকটা। কে? গোপাল। প্রকৃতই এটা গোপালের মৃতদেহ। বরেন্দ্রনাথ ভেবে পেলেন না যে তার বাড়ির বাগানের ভেতরে গোপালের মৃতদেহ কিভাবে আসলো। বরেন্দ্রনাথের মুখ সহসা শুকিয়ে গেল। মাধবলাল কিছুই বুঝতে না পেরে বিস্মিতভাবে তার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ দুজনেই নীরবে দণ্ডায়মান রইলেন। অবশেষে মাধবলাল বললেন, এখন কি বলো? বরেন্দ্রনাথ কম্পিত কণ্ঠে বললেন, কি বলবো? সত্যি তো আমি এই লোকটাকে চিনতাম না, তবে নাম শুনেছিলাম, একদিন একে কোথাও দেখেছিলাম। মাঝপথে বাধা দিয়ে মাধবলাল অত্যন্ত ব্যগ্রভাবে বললেন, এখন সেসব কথা থাক, এখন কি করা উচিত সেটাই স্থির করো। পুলিশে খবর দিতে হবে, এ তো আর লোকাবার জিনিস নয়। তা তো নিশ্চয়ই, তবে এখান থেকে চলো। সহসা বরেন্দ্রনাথ যেন সেইখানে প্রস্তরে পরিণত হয়ে গেলেন।
তিনি চেষ্টা করেও তার পা তুলতে পারছিলেন না। মাধবলাল বললেন, আরে এখানে দাঁড়িয়ে কি হবে, চলো। বরেন্দ্রনাথ তখন আত্মসংযম করে বললেন, হ্যাঁ চলো। উভয়ই তখন বাগান ছেড়ে গৃহে আসলেন। বরেন্দ্রনাথ বললেন, তুমি পুলিশে খবর দাও, আমার শরীর আজ নিতান্তই খারাপ। এই বলে তিনি সত্তর পদে অন্য গৃহে প্রস্থান করলেন। তার ব্যবহারে বিস্মিত হয়ে মাধবলাল কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন। তারপর তিনি নিজের বাড়িতে ফিরলেন এবং সমস্ত বৃত্তান্ত লিখে তার ভৃত্যকে একটি পত্র দিয়ে থানায় পাঠালেন। সেই দুর্যোগের রাতে পুলিশ খুব একটা সাড়া দিল না। পরদিন সকালে এসে লাশ চালান দিল এবং সঙ্গে সঙ্গে অনুসন্ধান আরম্ভ হলো। সন্ধ্যের সময় মাধবলাল বরেন্দ্রনাথের বাড়িতে আসলেন। বরেন্দ্রনাথ বললেন, এসো বসো। মাধবলাল বসে বললেন, এখন কেবল প্রতিবেশী বন্ধু বলে আসলাম, কিন্তু পরে উকিল হয়ে আসতে হবে দেখছি। আমার উকিলের দরকার পড়বে না। আরে এখন আমার ডাক্তারের দরকার নেই তা বলে কি কাল আমার ডাক্তারের দরকার হতে পারে না? তাহলে তুমি বলতে চাও যে কাল আমার উকিলের দরকার পড়বে? আমার তো তাই মনে হয় বরেন। ও, তাহলে পুলিশের অনুসন্ধানে এই প্রকাশ পাবে যে গোপালকে আমি হত্যা করেছি। আনুষঙ্গিক প্রমাণস্বরূপ প্রথমে আমি একদিন গোপালকে পদাঘাত করেছিলাম এবং তার সাথে আমার ঝগড়া হয়েছিল, এই গেল 1 নম্বর। তারপর 2 নম্বর হলো গোপালের মৃতদেহ আমার বাগানের ভেতর পোতা ছিল। তারপর 3 নম্বর হলো আমার নামাঙ্কিত একখানা রুমালও মৃতদেহের সাথে পাওয়া গিয়েছে। এই তো মাধব। বরেন্দ্রনাথের অবিচলিত ভাব দেখে তিনি বিস্মিত হলেন, আর দৃঢ়তা দেখে সন্তুষ্ট হয়ে তিনি বললেন, তোমার হৃদয়ের বলের প্রশংসা করি, কিন্তু তুমি বলবে আমার বিরুদ্ধে গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে, কিন্তু কতদূর কি প্রমাণ পাওয়া গিয়েছে তা তুমি জানো না, আর আমিও জানি না। এ কথা ঠিক, বিশেষ প্রমাণ আমি তো দেখতে পাচ্ছি না, তবে পুলিশ যা বলছে তাই বলছি। হ্যাঁ, পুলিশে এমন অনেক কথাই বলে, দেখা যাক কত দূরে গিয়ে দাঁড়ায়। তারপর আমার কাছে এসব বন্ধু ভাবে, উকিল ভাবে নয়, তখন সব কথা খুলে বলবো। মাধবলাল সেদিন চলে গেলেন। বরেন্দ্রনাথও বেশ বিন্যাস করে বাইরে বার হলেন। যখন এদিকে তাদের উভয়ের এই রূপ কথাবার্তা হচ্ছিল, সেই সময় সুহাসিনীর বাড়ির উদ্যানে একজন মালী একটি বালকের সঙ্গে মৃদু স্বরে কথা বলছিল। তারপর আমি আপনার কথা মতো সেই সব লোকের ওপর নজর রেখেছি। সেই লোকটা মানে মাতাল গোপাল দিনের বেলা খুব একটা বাড়ির বাইরে বেরোয় না, ওই রাত্রিবেলা বের হয় ডাক্তারের বাড়ির কাছে ঘুরতে থাকে, আর অবনীকান্ত তার পেছন পেছন যায়। কাল রাতে ওই রকম দুজন যাচ্ছিল, দেখলাম একটু আগে আগে ডাক্তারও যাচ্ছিল, কিন্তু অবনীকান্ত কিছু দূরে গিয়ে একদিকে চলে গেল, আর আমি তোমার হুকুম মতো তার পেছন পেছন চললাম। খুব ভালো করেছো। তারপর অবনীকান্ত বাড়ি ফিরে আসলো। আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। অবনীকান্ত আর বেরোলো না। তখন আমি বাড়ি ফিরলাম। বেশ, তারপর আজ সকালে শুনলাম মাতাল গোপাল নাকি খুন হয়েছে এবং তাকে ডাক্তারের বাগানে পাওয়া গেছে। আমি যদি গোপালের পেছনে থাকতাম, তাহলে তাকে কে খুন করেছে দেখতে পেতাম। ও, সেই বিষয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। অবনীর ওপরই নজর রাখবে। এখন যাও। বালক আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। মালিও ঝোপের মধ্যে অন্তর্হিত হল। মোহনলাল, বালক তারই একজন অনুচর। পুলিশ গোপালের মৃত্যুর অনুসন্ধান আরম্ভ করেছে। ইন্সপেক্টর প্রথমেই মাধবলালের এজাহার নিলেন। মাধবলাল যেভাবে কুকুরের ডাক শুনে বরেন্দ্রনাথকে ডেকে তুলেছিলেন, পরে তারা দুজনে মিলে কিভাবে মাটির স্তূপ থেকে মৃতদেহ বের করেছিলেন তা বিস্তারিত একে একে সকলে বললেন। ইন্সপেক্টর সব কিছু লিখে নিয়ে বরেন্দ্রনাথকে ডাকলেন। বরেন্দ্রনাথ বললেন, মাধববাবু যা বললেন তার চেয়ে বেশি আর কিছুই বলার নেই। মৃত ব্যক্তির বিষয়
তিনি কিছুই জানেন না। একদিন লোকটা একটি স্ত্রীলোককে প্রহার করেছিল বলে তাকে তিনি পদাঘাতে দৌড়ে ফেলেছিলেন, আর একদিন তার পেছন পেছন আসায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি কি কখনো তাকে শাসিয়েছিলেন? বোধহয় শেষবার আমি তাকে হয়তো শাসিয়েছিলাম, ঠিকমতো মনে নেই আমার। আমি এর আগেও তাকে আমার পিছনে পিছনে সর্বদা আসতে দেখতাম। ইন্সপেক্টর একটি রুমাল বের করে বললেন, এই রুমালটা কি আপনার? ডাক্তার রুমালটি হাতে নিয়ে বললেন, হ্যাঁ, এই রুমাল আমার নামেতে লেখা আছে। তাহলে এই রুমাল আপনার। তাহলে সম্প্রতি রুমালটা হারিয়েছিলেন? তা বলতে পারি না। কেউ কি এটা চুরি করেছিল বলে মনে হয় আপনার? জানি না। তাহলে আপনি কি বলতে পারেন যে কিভাবে এই রুমাল গোপালের মৃতদেহে এলো? না, আমি জানি না। ইন্সপেক্টর একটা ছোড়া হাতে তুলে নিয়ে বললেন, এই ছোড়া আপনি কি আগে কখনো দেখেছেন? হ্যাঁ, এইরকম একটা ছোড়া দেখেছি। এইরকম ছোড়া কি আপনার আছে? হ্যাঁ, আছে। এই ছোড়া কি অনেকেই ব্যবহার করেন? না, তবে ডাক্তারের কাছে পাওয়া যায়। এই ছোড়া কি একটার বেশি রয়েছে আপনার কাছে? না, তা তো নেই। তাহলে বুঝতে হবে যে এইরকম একটা ছোড়া আপনি হারিয়েছেন এর আগে। না, আমার হারাইনি। আচ্ছা, ঠিক আছে, তবে এখন এই পর্যন্তই থাক। এরপর এক ব্যক্তি আসলো। সে যে মৃত গোপালের মতোই একজন লোক, সেটা তাকে দেখে বুঝতে পারা যায়। পুলিশ একেও সংগ্রহ করেছে। লোকটা বলল, আমি একদিন গোপালের সঙ্গে রাত্রে ছিলাম। সে ডাক্তারবাবুর কাছে গেলে উনি তাকে রাগে মারতে আসলেন। হ্যাঁ। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, ডাক্তারবাবু কি কিছু বলেছিলেন? হ্যাঁ। কি বলেছিলেন বলো? তিনি বলেছিলেন যে তুমি আমার জীবন অশান্তিময় করে তুলেছ, ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে কি কোনো কথা লুকিও না। না হলে তিনি বলেছিলেন যে তোমার মৃত্যু নিশ্চিত। আর কি কিছু বলেছিলেন? না। আচ্ছা, যাও। এই পর্যন্ত জবানবন্দি নিয়ে ইন্সপেক্টর সেদিন প্রস্থান করলেন। পরদিন গোপালকে হত্যা করার অপরাধে ইন্সপেক্টর ডাক্তার বরেন্দ্রনাথকে ধরে চালান করে দিলেন। সকলেই শুনল যে পুলিশ ডাক্তারের বিরুদ্ধে আরও অনেক অমোঘ প্রমাণ সংগ্রহ করেছেন। বলা বাহুল্য যে এই ব্যাপারে চারিদিকে মহা হুলস্থুল পড়ে গেল। বরেন্দ্রনাথকে তো সবাই চিনত। তিনি তখনকার একজন খুব সম্ভ্রান্ত লোক। তিনি যে খুন করেছেন এটা কেউই সহজে বিশ্বাস করতে চাইল না। ওনাকে ধরা হলে এই সংবাদ পাওয়া মাত্রই সুরেন্দ্রনাথ ছুটে মাধবলালের বাড়িতে এসে উপস্থিত হলেন। বললেন, এসব কি হচ্ছে শুনেছ? ডাক্তারকে খুনি বলে গ্রেপ্তার করেছে। এসব কি বজ্জাতি? এসব শুধু তার কাছ থেকে টাকা আদায় করার মতলব। ব্যাটারে কি ভয়ানক লোক! স্থির হও, এতে বরেন্দ্রনাথের ক্ষতি ছাড়া উপকার হবে না। চুপ করে থাকি কিভাবে? চুপ করে থাকতে হবে না। ওনাকে ছাড়িয়ে আনা এখন বিশেষ কষ্টসাধ্য কাজ। সুতরাং আমাদের সবাইকেই এখন বিশেষ সাবধানে কাজ করতে হবে। আপনি যা বলছেন তা ঠিক, কিন্তু ডাক্তারের উপর যারা এইরূপ দোষারোপ করতে পারে, বলুন তো তাদের কি বলতে ইচ্ছা হয়? আপনাকে বরেন্দ্রবাবুর পক্ষে সমর্থন করতে হবে। তা তো করবই, তবে তোমার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চাই, কিন্তু এখন নয়, অন্য সময় করব। তারপর বরেন্দ্রবাবুর সঙ্গে দেখা করব। তাকে জেলে নিয়ে গিয়েছে। কি ভয়ঙ্কর! এত খুনের মোকদ্দমা, জামিনে কি খালাস দিতে পারবেন? খুনের মোকদ্দমায় জামিন নেই, এই সম্বন্ধে পরে কথাবার্তা বলবো। এই বলে তিনি সুরেন্দ্রনাথকে বিদায় দিয়ে কক্ষান্তরে প্রবেশ করছিলেন। এমন সময় তার পেছন থেকে কেউ তাকে ডাকল, মাধবলাল বাবু। মাধবলাল ভীষণ চমকে গিয়ে পেছন ফিরে তাকালেন। দেখলেন একজন প্রৌঢ় ভদ্রলোক। ভদ্রলোকটি অতি সমাদরে তার হাত ধরে বললেন, আগে আমার নাম বিপিন কৃষ্ণ, আমিও। আপনি কি আমাকে ডাকলেন? হ্যাঁ, আমি একজন উকিল। আপনার সঙ্গে বিশেষ কথা আছে এখনই। অন্য সময় হলে কি ভালো হয় না? না না না, আমার এখনই একটু দরকার।
আমি ডাক্তার বরেন্দ্রবাবু সম্পর্কে কিছু কথা বলতে চাই। বেশ, তবে আসুন। মাধবলাল তাকে ভেতরে এনে একটি প্রকোষ্ঠে বসালেন। প্রায় 1 ঘন্টা ধরে উভয়ই মৃদুস্বরে কথা বললেন। অবশেষে বিপিন কৃষ্ণ বললেন, তাহলে এখন আপনি সব বুঝলেন? হ্যাঁ, আমি এখনই বরেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুরেন্দ্রবাবু আমার সঙ্গে যাবে, যা কথাবার্তা হবে তা আপনাকে এসে জানাবো, এই তো? হ্যাঁ ঠিক এই। তবে এখন আমি সুরেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে চাই না, বা আপনারা ফিরে এলে দেখা করব। মাধবলাল উকিলের অনুমতি নিয়ে সুরেন্দ্রনাথকে সঙ্গে করে জেলে গেলেন ডাক্তারের সঙ্গে দেখা করতে। জেল কর্তৃপক্ষের অনুমতিপত্র পেয়ে যেই গৃহে বরেন্দ্রনাথ ছিলেন সেখানে তারা গেলেন। মাধবলাল জানতেন যে এখানে বাজে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাই তিনি একবারই আসল কথা তুললেন। শোনো বরেন, আমি তোমার মোকদ্দমা চালাবো বলে মনস্থির করেছি, আর বুঝেছি যে এই সব কিছু পুলিশেরই কাণ্ড। ডাক্তার ম্লান হেসে বললেন, মাধবলাল, তুমি যে বিপদে আমাকে ত্যাগ করবে না তা আমি জানি, কিন্তু কথা হচ্ছে আমার সপক্ষে যা বলার তা তোমাকে নিজেকেই বানাতে হবে। আমি এই বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তোমার এজাহার সব পড়ে আছে। থাক তোমার এজাহার, আমি তোমাকে 2-1টা কথা জিজ্ঞেস করতে চাই, তারপর সেই সব দেখে নেব। বরেন্দ্রনাথ কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর ধীরে ধীরে মাধবলালকে বললেন, বন্ধু, তুমি কি যথার্থ বিশ্বাস করো যে এই খুনিয়ে আমার হাত নেই? বিশ্বাস করি, নিশ্চয়ই তুমি নির্দোষ। আর তুমি সুরেন? সুরেন্দ্রনাথ যেন আকাশ থেকে পড়লেন, তারপর বললেন, না না, এটা কখনোই সম্ভব নয়। আপনি কখনোই খুন করতে পারেন না। তোমাদের আমার উপরে এত বিশ্বাস আছে শুনে যে আমি খুব সন্তুষ্ট হলাম সেটা বলতে পারছি না, কিন্তু দুঃখের বিষয় আমার বিরুদ্ধে যে প্রমাণ সংগৃহীত হয়েছে তা আমি খণ্ডন করতে পারবো না। আমার সপক্ষে বলার কিচ্ছু নেই। সহস্র আছে। আপনার কোনো শত্রু আপনাকে জব্দ করবার জন্য আপনার রুমাল বা ছোঁড়া চুরি করেছিল, তারই কাজ এই সব। সেই শত্রুই যত অনিষ্টের মূল। এখন কথা হচ্ছে যে এই মহাগুপ্ত শত্রুটি কে? আমার কোনো শত্রু নেই। মাধবলাল কিছুক্ষণ নীরব থেকে বললেন, বরেন, আমি তোমার পক্ষের উকিল। জানি এই বিপদে তুমিই আমার একমাত্র ভরসা, তবে একটা কথা আমি খোলসা করেই বলছি, আমি তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। তার মানে এর অর্থ হলো তুমি ইচ্ছে করেই আমায় এই বিষয়ে কোনো সাহায্য করবে না? তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। সত্যি বলতে নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা আমার আর অবশিষ্ট নেই। তবে কি রুমালটা সত্যিই তোমার? হ্যাঁ আমার। আর ছোড়াটা? হ্যাঁ, তবে তুমি আমার ঘরে একবার দেখতে পারো। পুলিশ সেটা দেখেছে। তাহলে পুলিশ আমার ঘরে ছোড়াটা পায়নি? না। আচ্ছা, তোমার গৃহে কি কেউ যেতে পারবে? তা আমি কেমন করে বলবো? এই যে এরা বলছে তুমি নাকি গোপালকে আগে থেকেই জানতে, এই কথাটা কতটা সত্যি? কথাটা যথার্থই সত্যি, তবে আমি ওকে 2-1বার ছাড়া আর কখনো দেখিনি। সে তোমাকে জানতো? হতে পারে, আমাকে অনেক লোকেই চেনে। তাহলে আত্মরক্ষা করার জন্য কি তুমি কোনো কথা বলতে চাইছো না? আমার এই বিষয়ে কিছুই বলার নেই। মাধবলাল অনেকক্ষণ নীরবে বসে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তাহলে তোমার মোকদ্দমা এইরকম দাঁড়াচ্ছে যে তোমার বাড়ির বাগানে একজনের মৃতদেহ পাওয়া গেল, একটা ছোড়া তার বুকে বিদ্ধ ছিল, তার সঙ্গে একটা রুমাল, এই রুমালে তোমার নাম লেখা, আর এই ছোড়াটাও তোমার। তারপর প্রমাণে জানা যাচ্ছে যে এই লোকটার সাথে তোমার বিবাদ ছিল এবং তুমি তাকে একদিন শাসিয়েছিলে। এই লোকটা তোমার সম্বন্ধে কিছু জানতো এবং তোমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। একদিন রাতে সে তোমার বাড়ির বাগানে খুন হলো, তোমারই ছোড়া তার দেহে এবং তোমারই বাগানে তার দেহ মাটিতে পুঁতে রাখা হলো। আর এই সব প্রমাণের বিরুদ্ধে তোমার আর কিচ্ছু বলার নেই, তাই তো? বাহ, চমৎকার, খুব সুন্দর মোকদ্দমা, তাই না? কেন মাধব, আমার পক্ষে সমর্থন করতে গিয়ে তুমি তোমার এত বড় নাম যশ কেন জলাঞ্জলি দেবে? আমার ভাগ্যে যা আছে তাই হোক। সেই সব বিষয়ে আমি পরে বিবেচনা করব, এখন এই পর্যন্তই থাকলো। যখন তুমি আমার কোনো সাহায্য করবে না তখন আজ এই পর্যন্তই থাক। এসো হে সুরেন। সুরেন্দ্রনাথ তখন বরেন্দ্রনাথকে অনেক অনুনয় বিনয় এবং তার সঙ্গে তর্ক বিতর্ক করলেন। মাধবলাল
প্রতিবন্ধক দিয়ে বললেন, চলে এসো সুরেন্দ্র, দেখি আমি নিজের চেষ্টায় এই আত্মঘাতী মহামূর্খকে রক্ষা করতে পারি কিনা। তখন মাধবলাল তার বন্ধু বরেন্দ্রনাথের প্রতি মনে মনে অত্যন্ত চটে গিয়েছিলেন। সুতরাং বলা শেষ করেই মাধবলাল মহা ক্রোধ ভরে চলে যাচ্ছিলেন, কিন্তু বরেন্দ্রনাথ তখন তাকে বললেন, দাঁড়াও, আমি একটা কথা তোমায় বলতে পারি। আমি লোকটার মৃতদেহ অতটা ভালো করে দেখিনি, তবে যেটুকু দেখেছি তাতে আমার মনে হয় যে ছোড়াটা তার বুকে পাওয়া গিয়েছে। সেই ছোড়ায় তার মৃত্যু হয়নি। ছোড়াটা ভালো করে দেখলে বুঝবে যে এটা হৃৎপিণ্ড পর্যন্ত যায়নি, সুতরাং এই ছোড়ায় কিছুতেই তার মৃত্যু হতে পারে না। যাক, তবে তোমার এইটুকু চৈতন্য দেখা গেছে। কি বিপদ! এই কথাটা এতক্ষণ বলনি কেন? যাই হোক, অনেক সময় আছে। যে ডাক্তার দেহ পরীক্ষা করিয়েছিলেন, আমি এই সম্বন্ধে তাকে বিশেষ কিছু প্রশ্ন করব। অবশেষে কিছু তো একটা পাওয়া গেল। এখন চললাম, কাল দেখা করব। এই বলে মাধবলাল সুরেন্দ্রনাথের হাত ধরে তাকে টানতে টানতে বের করে আনলেন। সুরেন্দ্রনাথ আজ খুব রেগে গেছে। বরেন্দ্রনাথের প্রতি অজস্র তীব্র মন্তব্য প্রকাশ করতে লাগলেন তিনি আপন মনে। জানতাম ডাক্তার বুদ্ধিমান লোক, এই জন্যই তাকে ভক্তি আর মান্য করতাম। এখন দেখছি এমন পাগল লোক দুনিয়াতে আর একটাও নেই, একেবারে বদ্ধ পাগল। সুরেন্দ্রকে নিয়ে মাধবলাল গৃহে ফিরে দেখলেন উকিল বিপিন কৃষ্ণ তার অপেক্ষায় বসে আছেন। তিনি মাধবলালকে দেখে বললেন, দেখা হলো? হ্যাঁ, হলো। তারপর? যা আপনি বলেছিলেন ঠিক তাই। তিনি আত্মরক্ষা করতে চান না? না, তাই তো দেখলাম। বিপিন কৃষ্ণ সুরেন্দ্রনাথের দিকে চেয়ে বললেন, সুরেন্দ্রবাবু বসুন, আমি একবার আপনাকে ভালো করে দেখতে চাই। সুরেন্দ্রনাথ তার অদ্ভুত কথায় বিস্মিত হলেন, কিন্তু কোনো কথা বললেন না। এরপর সেখানে একখানা চেয়ার দখল করে নীরবে বসে রইলেন। বিপিন কৃষ্ণ বললেন, এখন একেবারে কাজের কথা শুরু হোক। সুরেন্দ্রবাবু, আমি ডাক্তার বরেন্দ্রবাবুকে রক্ষা করতে এসেছি। এই সব বিষয়ে আমার বিশেষ বহুদর্শিতা রয়েছে। এরপর মাধবলালকে উদ্দেশ্য করে বললেন, মাধববাবু, আপনি দয়া করে একটা কলম আর একটা কাগজ নিন। আমার সপক্ষে যা বলার রয়েছে তা লিখে নিন। আমার না, আপনার। বেশ, তবে তাই। আমার এখন লিখুন। বলুন, আমি প্রস্তুত আছি। বরেন্দ্রবাবু জানেন কে তার রুমাল চুরি করেছিল আর কে তার ছোরা চুরি করেছিল? সুরেন্দ্রনাথ বিস্মিত হয়ে উভয়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাধবলাল কেবল মাত্র বললেন, হ্যাঁ। কোনো কারণে তার রুমাল ও ছোরা চোরকে তিনি আড়াল করে রাখতে চাইছেন। কোনো মতে তার নাম প্রকাশ করার ইচ্ছা তার নেই। তারপর তার সন্দেহ আছে যে ব্যক্তি ছোরা চুরি করেছিল নিজে সেই গোপালের বুকে ছোরা মেরেছে কিনা। সুরেন্দ্রনাথ আরো বিস্ময়ের ভাব প্রকাশ করলেন। বিপিন কৃষ্ণ বললেন, বরেন্দ্রবাবুর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছিল, আর আমার বিশ্বাস যে তিনি এটা জানতেন। এই বলে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সুরেন্দ্রনাথের মুখের দিকে চাইলেন। সুরেন্দ্রনাথ ভয় বা লজ্জায় তার দিকে মুখ তুলে তাকাতে পারলেন না। বিপিন কৃষ্ণ আবার বললেন, আমাদের প্রথমে চেষ্টা করে জানতে হবে যে বরেন্দ্রবাবু কাকে সন্দেহ করছেন আর কেন তিনি তার নাম বলছেন না। এটা জানা সহজ না। খুব বেশি কঠিন না। আমার বিশ্বাস আমাদের উপস্থিত বন্ধু সুরেন্দ্রবাবু এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারবেন। সুরেন্দ্রবাবু বলে উঠলেন, আমি কি করতে পারি? আপনি সম্পূর্ণ ভুল করছেন। আমি কিছুই জানি না। অস্থির হবেন না সুরেন্দ্রবাবু, অস্থির হবেন না। এটা অস্থির হওয়ার সময় নয়। আমরা তিনজন বরেন্দ্রবাবুকে রক্ষা করার জন্য এখানে সমবেত হয়েছি। আপনি হয়তো জানেন না যে আপনার একটা কথা বরেন্দ্রবাবুকে রক্ষা দিতে পারে। আপনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন, না কথা বের করার জন্য আমাদের ডিটেকটিভ নিযুক্ত করতে হবে? সুরেন্দ্রনাথ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন, তারপর বললেন, আপনি কি জিজ্ঞাসা করতে চান করুন। আমি সর্বদাই ডাক্তারবাবুর যাতে উপকার হয় সেটা করতেই প্রস্তুত আছি। হ্যাঁ, এই কথাই ভালো। প্রথমত
বরেন্দ্রবাবুর কার প্রতি রাগ সেটা কি আপনি জানেন? না, আমি কিছুই জানি না। সুহাসিনীর জহরতকে নিয়েছে তাও বোধহয় আপনি জানেন না। আপনি কাউকে সন্দেহ করেন? না, আমি কিভাবে জানবো? আপনি কি সুহাসিনীকে ভালোবাসেন? তিনি সম্পর্কে আমার বোন হন। আপনার সঙ্গে ডাক্তারের কি বিশেষ বন্ধুত্ব আছে? হ্যাঁ, সেটা সকলেই জানি। আপনি কি সর্বদাই ডাক্তারের বাড়িতে যেতেন? সর্বদা না। আপনি কি দীনেন্দ্র কুমারকে চেনেন? যথার্থই চিনি। তিনি কি পাগল? একেবারে বদ্ধ পাগল। তিনিও কি সর্বদা ডাক্তারের বাড়ি যেতেন? কখনো কখনো। যেদিন গোপাল খুন হয় সেদিনও কি গেছিলেন? হতে পারে, আমার ঠিক মনে নেই। আপনি এইভাবে বন্ধুকে রক্ষা করতে চান? হ্যাঁ, মনে হচ্ছে আপনি যা জানেন সেটা বলবেন না, অবশেষে আমাদেরই বলতে হবে। নরহরিবাবুর সাথে আপনার বিশেষ পরিচয় আছে এবং তার কন্যা ইন্দুকেও আপনি চেনেন। চিনব না কেন? নরহরিবাবুর সঙ্গে ডাক্তারের সম্পর্ক কেমন? খুব ভালো। ঠিক আছে, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। বলে বিপিন কৃষ্ণ উঠে দাঁড়ালেন এবং বললেন, মাধববাবু, আজ এই পর্যন্তই থাক। কাল আবার আপনার সাথে দেখা করে এই বিষয়ে আলোচনা করব। এরপর বিপিন কৃষ্ণ বিদায় নিলেন। তখন সুরেন্দ্রনাথ মহারুষ্ট হয়ে বললেন, লোকটাকে? ইনিও একজন উকিল। কোথাকার উকিল? কলকাতার উকিল। ডাক্তারকে রক্ষা করার জন্য এখানে এসেছেন। এত মাথা ব্যথা? ঠিক বুঝতে পারছি না। কই বরেন্দ্রবাবু তো এই লোকটার কথা আমাকে কিছু বললেন না? না, জিজ্ঞাসা করিনি। লোকটা যে মস্ত জুয়া চোর তাতে কোনো সন্দেহ নেই। এমন বিপদের সময় কাউকে রাগাতে নেই। আপনার কিছু যায় আসতে নাই পারে, আমি হলে এইসব লোককে বাড়িতে ঢুকতেই দিতাম না। লোকটা যেরকম ভাবে আমাকে প্রশ্ন করছিল তাতে মনে হচ্ছিল খুনটা যেন আমি করেছি। কি স্পর্ধা! না, এই কথা তো তিনি বলেননি। আর কি রকম করে বলা বাকি আছে? যাক, পরের চর্চা করার দরকার নেই। এরপর সময় মতো দেখা করো। আমি এখন ভীষণ ক্লান্ত। অগত্যা সুরেন্দ্রনাথ বিদায় নিলেন। মাধব লাল উঠে বাড়ির ভেতরে প্রস্থান করলেন। ডাক্তার খুনের দায় গ্রেফতার হওয়া, জহরত চুরির কথা লোকে প্রায় ভুলেই গিয়েছিল। সুহাসিনী ও তার অভিভাবক মামার বিপদে তার বহুমূল্য জহরতের কথা ভুলেই গিয়েছিল। কিন্তু দুইজন ব্যক্তি জহরতের কথা ভোলেননি, একজন মোহনলাল এবং অপরজন অবনীকান্ত। মোহনলাল সুহাসিনীর বাড়িতে মালি হয়ে কাজ করছিলেন। মধ্যে মধ্যে তিনি অন্তর্ধান হতেন, আর তার অন্তর্ধানের অবস্থায় তাকে যদি সুহাসিনীর কোনো প্রয়োজন হয় তবে তার ঠিকানায় তাকে পত্র লিখতে বলে গিয়েছিলেন। অনেকদিন তার কোনো সংবাদ নেই। অবনীকান্ত একটি রিপোর্ট সুহাসিনীকে পাঠিয়েছেন, তা হলো এই: আপনার জহরত চুরির রীতিমতো অনুসন্ধান চলছে। প্রথমে আমি স্থির করেছিলাম যে সাধারণ দস্যুই হয়তো আপনার জহরত চুরি করেছে। এখন অনেক নতুন প্রমাণ সংগৃহীত হওয়ায় আমাকে বাধ্য হই আমার মত পরিবর্তন করতে হলো। যে দুজন ব্যক্তি এখান থেকে গিয়ে বালিতে রেলে উঠেছিল, অনুসন্ধান করে জানা গেছে তাদের সাথে এই চুরির সম্বন্ধ নেই। চুরি আপনার ঘরের কোনো লোকই করেছে। সত্যের অনুরোধে এই কথা আমাকে প্রকাশ করতে হচ্ছে। অনুসন্ধানের সত্য প্রকাশ করাই আমাদের প্রধান কর্তব্য। দুটি উল্লেখযোগ্য প্রমাণ সংগৃহীত হয়েছে, একটি ছিন্ন রুমাল, দ্বিতীয় ক্লোরোফর্মের শিশি। অনুসন্ধানে অব্যর্থ প্রমাণ পেয়েছি যে রুমালটি ডাক্তার বীরেন্দ্রবাবুর এবং দ্বিতীয় জিনিস অর্থাৎ ক্লোরোফর্মের শিশিটিও তার। আরও একটি প্রমাণ হলো ক্লোরোফর্ম প্রয়োগ করার প্রথা। যে ব্যক্তি আপনাকে ক্লোরোফর্ম দিয়েছিল সে খুব ভালো করে জানতো যে কতটা ক্লোরোফর্ম দিলে আপনার অনিষ্ট হবে না, কেবল আপনি ঘুমিয়ে পড়বেন মাত্র। ডাক্তার বীরেন্দ্রবাবু এটা জানতেন। তিনি পেশায় ডাক্তার, সুতরাং কয় ফোঁটা ক্লোরোফর্ম দিতে হবে তা তিনি ভালো করে জানতেন। চোর যে জানলা দিয়ে গৃহে প্রবেশ করেছিল সেখানে তার পায়ের দাগ ছিল, সেই দাগ যে ডাক্তার বীরেন্দ্রবাবু, সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। সুতরাং এই অবস্থায় আপনার জহরত কে চুরি করেছে তা আপনাকে বোধহয় বিশেষ করে খুলে বলতে হবে না।
ডাক্তার খুনি বলে আপাতত ধৃত হয়েছেন এবং আমি যেসব প্রমাণ সংগ্রহ করেছি তা প্রকাশ করলে তিনি নিশ্চয়ই আপনার জহরত বের করে দেবেন। আপনার মতামত কী সেটা জানার জন্য আমি আপনার বাড়িতে উপস্থিত হব। ইতি অবনীকান্ত। এই রিপোর্টটি পড়ার পর সুহাসিনীর হৃদয় ক্রোধে পূর্ণ হয়ে গেল। তিনি অত্যন্ত রুষ্ট চিত্তে অবনীকান্তের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। বিকালে অবনীকান্ত আসলে তিনি দাসের মারফত বললেন যে, আপনি যা বলছেন এই সমস্ত কিছু পাগলের কথা। আপনাকে আর জহরতের অনুসন্ধান করতে হবে না, আপনি এখন অন্য কাজ করতে পারেন। এ তো আশ্চর্য ব্যাপার। আপনি নিজে আমায় একটা অনুসন্ধানে নিযুক্ত করলেন, আর যখন আমি সেই অনুসন্ধানে কৃতকার্য হলাম তখন আপনি বলছেন যে আমি এই অনুসন্ধান করতে পারবো না। অনুসন্ধানে নাকি আর কিছুই বাকি নেই। আপনার পারিশ্রমিক যা হয়েছে তা আপনি আমার ম্যানেজারকে বললে তিনি এখনই আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আপনি আসতে পারেন। হ্যাঁ, এই কথার ওপর আর কোনো কথা নেই। আপনি আমাকে নিযুক্ত করেছিলেন, এখন আপনি আমাকে ছাড়িয়ে দিচ্ছেন। এতে আমার আর কি বলার থাকতে পারে। তবে আমরা পরের জন্য পরিশ্রম করি বটে, কিন্তু সত্য অনুসন্ধান করাই আমাদের মূল উদ্দেশ্য। আমি এই সম্বন্ধে সত্য আবিষ্কার করতে কৃতকার্য হয়েছি। সুতরাং এই সত্য প্রকাশ না করলে পাপী এবং পাপের প্রশ্রয় দেওয়া হবে, সমাজের প্রতি ঘোর অন্যায় করা হবে, এবং অবশ্যই আইন বিগড়িত কাজ তো করতেই হবে। এমনকি এর জন্য আমাকেও আইন অনুসারে দণ্ড পেতে হতে পারে। আমি যেসব প্রমাণ পেয়েছি তা যদি পুলিশের কাছে প্রকাশ না করি তবে আইন অনুসারে আমাকে দণ্ডিত হতে হবে। তাহলে আমি আপনাকে এই অনুসন্ধানে নিযুক্ত না রাখলেও আপনি নিজের থেকেই অনুসন্ধান করবেন, তাই তো? না, তা আমি করব না। যে সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি তা পুলিশকে দেব, তারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমাকে যদি সাক্ষী করেন তাহলে আমি বলবো আমি কিছু জানি না। এই পর্যন্তই। সুহাসিনী বুঝলেন যে এই লোকটিকে নিযুক্ত করে তিনি মোটেই ভালো কাজ করেননি। এই ব্যক্তি ইচ্ছে করেই বরেন্দ্রনাথের অনিষ্ট করার চেষ্টা করছেন। এই বিপদের সময় এই লোকটি তার আরও বিপদ বাড়াবে। বরেন্দ্রনাথ যে খুন করেছে তা সুহাসিনী এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করেননি। তিনি তার জহরত চুরি করেছেন এই কথা মনে আনাও তার পক্ষে মহাপাপ। আজ এই মহা দুর্বৃত্ত অবনীকান্তের মুখ তিনি কিভাবে বন্ধ করবেন? এই নিশ্চয়ই পুলিশে গিয়ে সব কথা বলবে। এখন সময় নেওয়াই একমাত্র উপায়। তিনি বললেন, এরকম গুরুতর বিষয়ের উত্তর আমি এখনই দিতে পারছি না, মাফ করবেন। আমি আগে বিবেচনা করে দেখি। 3 দিন আপনি এই কথা কারোর কাছে প্রকাশ করবেন না। তারপর আমার কাছে আসলে আমি বিবেচনা করে যা স্থির করব সেই দিন আপনাকে বলবো। বেশ, আমি সন্তুষ্ট হলাম। 3 দিন পর আবার দেখা করব। বলে অবনীকান্ত বিদায় নিলে সুহাসিনী কি করবেন মনে মনে তা স্থির করেছিলেন। মোহনলাল এখানে থাকলে তিনি তারই শরণাপন্ন হতেন। তিনি বুঝেছিলেন যে অবনীকান্তের মতো মোহনলাল দুরাত্মা নন। তিনি হৃদয়বান, বিশেষ ক্ষমতাপন্ন মানুষ এবং তিনি অবনীর হাত থেকে তাকে ও ডাক্তারকে রক্ষা করতে ঠিকই পারবেন। তাই তিনি তাকে অনতিবিলম্বে পত্র লিখলেন। 2 দিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করুন। ডাক্তারের আরও বিপদ। অবনীকান্তের কাছে আমি 3 দিন সময় নিয়েছি। মনে হচ্ছে তিনি ডাক্তারের সর্বনাশ করার চেষ্টা করছেন। আমার বিশ্বাস এই যে ডাক্তারের কোনো শত্রুই এই অবনীকান্তের সাহায্যে তার সর্বনাশের চেষ্টা করছে। তারাই তাকে খুনি বলে গ্রেফতার করিয়েছে। তাড়াতাড়ি আসুন, আপনার পরামর্শ না নিয়ে কোনো কাজ আমি করতে পারছি না। পত্র পাঠিয়ে সুহাসিনী 2 দিন অত্যন্ত উদ্বিগ্নভাবে কাটালেন। তিনি তার মনের যন্ত্রণা কাউকেই বলতে পারলেন না। তার হৃদয়ের উদ্বেগ তাকে বাধ্য হয়ে নীরবে সহ্য করতে হচ্ছে। যদি মোহনলাল তার পত্র না পান, যদি মোহনলাল না আসেন, তাহলে তিনি কি করবেন? অবনীকান্তকে কি বলবেন? তাকে বিদেয় করে দিলে তো সে তৎক্ষণাৎ গিয়ে পুলিশের সংবাদ দেবে। তাহলে বিপদ আরও ঘনীভূত হয়ে উঠবে। এখন সুহাসিনী উভয় সংকটাপন্না। তিনি মনে মনে ভাবলেন, টাকা নিয়ে কি অবনীকান্ত চুপ থাকবেন? তিনি যত টাকা চান তত দিতেই আমি প্রস্তুত আছি। টাকা নিয়ে আমি কি করব? কিন্তু টাকা পেয়েই কি তিনি নিরস্ত হবেন? নিশ্চয়ই অবনীকান্ত মামার পরম শত্রু।
এরপর আরও 2 দিন কেটে যায়। এই সময় একটা ভিক্ষুক বালক সুহাসিনীর দ্বারে ভিক্ষের জন্য আসলো। সুহাসিনীর লোকজন তাকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু সেই বালক এমনই উচ্চস্বরে কান্না শুরু করলো যে ব্যাপারটি কি সেটা দেখার জন্য সুহাসিনীকে অগ্রসর হতে হলো। বালক তাকে দেখা মাত্রই বলল, মা ঠাকুরন, এরা আমাকে মারছে, মা ঠাকুরন। বলেই ছুটে এসে একেবারে সুহাসিনীর কাছে এসে পড়ল। নিমেষের মধ্যে সুহাসিনীর হাতে একটা চিঠি দিয়ে মৃদু স্বরে বালকটি বলল, মোহনলাল। সুহাসিনী তার লোকজনেদের তিরস্কার করে বিদায় দিয়ে বালককে বললেন, এসো, আমি নিজে তোমাকে ভিক্ষা দেব। বালকটি তার সঙ্গে চলল। সুহাসিনী তাকে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে সেই পত্রটা পড়লেন। মোহনলাল লিখেছেন, জহরত সম্পর্কে যে কথা হয় সেটা গোপন রাখুন, কিন্তু বাকি সমস্ত কথা আমাকে খুলে বলুন। অবনী আপনার বাড়ির ওপর বিশেষ দৃষ্টি রেখেছে, সেই জন্য আপনার বাড়িতে আমার যাওয়া যুক্তিসঙ্গত বলে মনে করলাম না। ডাক্তারের জন্য কোনো ভাবনা নেই, আমি তার শত্রুদেরকে নিজের হাতের মধ্যে এনেছি। নিকটেই আছি, প্রয়োজন পড়লে দেখা করব। যত তাড়াতাড়ি পারেন অবনীকে বিদায় করে দেবেন। যদি কিছু বলবার থাকে তাহলে এই ছোকরাকে দিয়ে বলে পাঠাবেন। এই ছোকরা খুব বিশ্বাসী। পত্র পেয়ে সুহাসিনী অনেকটা আশ্বস্ত হতে পারলেন। তিনি বালককে বললেন, তাকে তুমি বলবে তিনি যেরকম বলেছেন আমি ঠিক সেই রকমই করব। কালই অবনীকে আমি বিদায় করে দেব। বেশ, তাকে বলবো, কিন্তু আমি তখন ভিখারি, আমার ভিক্ষা কই? ভিক্ষা না নিয়ে গেলে তো লোকে আমাকে সন্দেহ করবে। সুহাসিনী হেসে বাক্স খুলে বালকের হাতে একটি টাকা দিলেন। সে বলল, টাকাটা বাইরে থাক, সবাইকে দেখাতে হবে তো। তুমিও কি একজন ছোটখাটো ডিটেকটিভ নাকি? এই 2 বছর মোহনলাল বাবুর কাছে আমি আছি। একটা কথা জিজ্ঞাসা করব, তিনি কি এখানেই আছেন? হ্যাঁ, তিনি এখানেই আছেন, তবে কোথায় আছেন সেটা আপনাকে এখন বলবো না। তাহলে আমি তোমাকে আর জিজ্ঞাসা করতেও চাই না। বালকটি বিদায় নিল। সুহাসিনী জানালা দিয়ে দেখলেন বালকটি তার লোকজনকে টাকাটা দেখিয়ে গালি দিতে দিতে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। পরের দিন সকালবেলায় অবনীকান্ত এসে উপস্থিত। সুহাসিনীও তার প্রতীক্ষা করছিলেন। দাসীকে মাঝে রেখে তাদের উভয়ের কথোপকথন হলো। সুহাসিনী বললেন, আপনি এসেছেন? আমাদের ব্যবসায় কথার দামটা থাকতেই হয়। তাহলে আপনি জহরতের অনুসন্ধান করা এখনো ত্যাগ করেননি, তাই তো? আপনার উদ্দেশ্য কি? আমি কালই আপনাকে বলেছি। আপনি তো বিবেচনা করবেন বলেছিলেন। হ্যাঁ, আমি বিবেচনা করেছি। সুরেন্দ্রবাবু বলেছেন যে এই অনুসন্ধান এখনই ত্যাগ করা কিছুতেই উচিত নয়। সুরেন্দ্রবাবু আমার অভিভাবক নন। তবে আপনি আমাকে এই অনুসন্ধানে রাখতে চান না, তাই তো? আপনার যা প্রাপ্য আপনি তাই নিয়ে যান। অবনীকান্ত পকেট থেকে একটা কাগজ বের করে দাসীর হাতে দিয়ে বললেন, এই আমার পারিশ্রমিকের হিসাব। দাসী সেই কাগজটা নিয়ে ভেতরে সুহাসিনীর হাতে দিল। সুহাসিনী সেই কাগজটার উপর তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে ফিরিয়ে দিয়ে বললেন, যাও, এই টাকাটা এখনই দিতে বলো। আমার জহরতের অনুসন্ধান এখানেই শেষ হলো। আপনি কি সত্যিই এটা চান? হ্যাঁ, আমি এই সম্বন্ধে আর কিচ্ছু করতে ইচ্ছুক নই। অবনীকান্ত গমনের জন্য উদ্যত হলে সুহাসিনী দাসীকে দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ইচ্ছে যে আপনি ডাক্তার বরেন্দ্রবাবুর বিরুদ্ধে পুলিশে প্রমাণ দেবেন, তাই তো? এই কথা শুনে অবনীকান্ত মৃদু হেসে বললেন, আপনার জহরত চোরের যে সন্ধান করে দিতে পারবে আপনি তাকে অনেক টাকা পুরস্কার দেবেন বলেছিলেন। ঠিক সেটা না, বলেছিলাম না যে চোর ধরে দিতে পারবে তাকে দেব। তবে একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। আপনি যেমনভাবে এখন অনুসন্ধান করতে বিরত হয়েছেন তেমনভাবেই কি পুরস্কার দেওয়ার সময়ও বিরত হবেন? না, তা না। তাহলে যদি আপনার জহরত আর ওই জহরত চোরকে আমি ধরে দিতে পারি তাহলে আপনি আমার পুরস্কার ডবল করে দিতে প্রস্তুত আছেন? হ্যাঁ, তা দেব, যদি আপনি আমার জহরত চোরকে ধরে দিয়ে তাকে বা তাদের দলকে জেলে দিতে পারেন। আর যদি আমি আমার জহরত ফেরত পাই তাহলে আমি যা পুরস্কার দেব বলেছিলাম তার ঠিক দ্বিগুণ দেব। তাহলে আমি যে প্রমাণ সংগ্রহ করেছি তা আমি নিজের কাছেই রাখব। এই বলে অবনীকান্ত বাইরে এসে
তার প্রাপ্য টাকা নিয়ে সুহাসিনীর বাড়ি পরিত্যাগ করলেন এবং বললেন, এখন বিদায়। পথে এসে অবনীকান্ত বললেন, স্ত্রীলোক যে সে মেয়ে নয়। যাই হোক, দেখা যাক, কোনো একটা দিক থেকে তো ঠিক হবে, হয় এদিক থেকে না হয় ওদিক থেকে। কিছুটা দূর আসলে একটি অন্ধ ভিক্ষুক তার দিকে কম্পিত হস্ত প্রসারিত করে দিল। অবনীকান্ত তার হাতে একটা পয়সা দেওয়ার ভাব করে বলল, পিছনে পিছনে আয়, কথা আছে, আয়। এই সাবধান, কেউ যেন টের না পায়। অবনীকান্ত বাহির হয়ে গেলে সুরেন্দ্রনাথ সুহাসিনীর সাথে দেখা করতে আসলেন। তাকে দেখে সুহাসিনী বললেন, তোমাকে আর ডাক্তারের জন্য ভাবতে হবে না, আমাদের ছাড়াও তুমি ভালো সহায়ক জুটিয়েছ। কে তিনি জানতে পারি? না, এখন বলার উপায় নেই আমার, আমি অঙ্গীকার করেছি। তবে তবে কি? একজন সুদক্ষ ডিটেকটিভ তাকে রক্ষা করছেন, তার আর কোনো রকমের ভয় নেই। তবে তার নাম আমি এখন বলতে পারবো না। আশ্চর্যের বিষয়, ডাক্তারের তো অজ্ঞাত বন্ধুর অভাব নেই দেখছি। একজন অপরিচিত উকিল এসে মাধববাবুকে তার মোকদ্দমায় সাহায্য করছেন। কে তিনি? কিছুই জানি না, নাম বিপিন কৃষ্ণ, বলে নাকি কলকাতার উকিল। ডাক্তারের সঙ্গে পূর্বে তার আলাপ ছিল? কেমন করে বলবো, ডাক্তারের মুখে কখনো তার নাম শুনিনি। আর একটা আশ্চর্য কথা শুনি। কি বলো? তিনি আমায় এই নিয়ে বিষয় টানাটানি করেছেন। সেই জেরার ভঙ্গিমাই বা কি, লোকটা ভারী অসভ্য। কেন? তোমাকে জেরা করছে কেন? কেমন করে বলবো, রাগে আমার আপাত মস্তক জ্বলে গিয়েছিল, যেন আমার উপরই তার সন্দেহ। কিসের সন্দেহ? আমি যেন ধনী। কি মুশকিল। যাক, মামা তবে খালাস হবেন, এখন ভগবানের হাত। ভগবান তো আছেন, অনেক সময় নেই বলেই মনে হয়। ও কথা মুখেও এনো না। ডাক্তার বরেন্দ্রনাথের বিচার আরম্ভ হয়েছে। হুগলির দায়রায় তার বিচার হচ্ছে। সুহাসিনী প্রত্যেক দিন সর্বদা মোহনলালের প্রতীক্ষায় ব্যাকুলভাবে পথের দিকে চেয়ে থাকেন, কিন্তু মোহনলালের দর্শন নেই। মোহনলাল তাকে লিখেছেন যে তিনি যেইভাবেই হোক বরেন্দ্রনাথকে রক্ষা করবেন, কিন্তু কই, তিনি কি করছেন সেটা? বরেন্দ্রনাথের বিচার আরম্ভ হলো। এখন আর তার রক্ষা পাওয়ার উপায় আছে কি? এদিকে ইন্দু অত্যন্ত পীড়িতা হয়ে পড়েছে, তার জীবনের কোনো আশা নেই। দীনেন্দ্র কুমার আরও উন্মাদ হয়ে গেছে। সুরেন্দ্রনাথও সুহাসিনীর সাথে আর দেখা করেন না। সুতরাং সুহাসিনী যে কারোর সাথে পরামর্শ করবেন বা কারোর কাছে নিজের মনের কথা প্রকাশ করে হৃদয়ের ভার লাঘব করবেন, সেই উপায়ও তার কাছে নেই। মোহনলাল এলে যাও বা হতো, কিন্তু তিনি তো আসলেন না। এদিকে বরেন্দ্রনাথের বিচার আরম্ভ হয়েছে। আদালতে লোকে লোকারণ্য, একদিকে সরকারি উকিল আর অন্যদিকে মাধবলাল। সুহাসিনী মাধবলালকে বারবার অনুরোধ করে পাঠিয়েছিলেন যে কলকাতা থেকে বড় বড় কৌশলীদের নানুন, যত টাকা লাগে আমি দেব। মাধবলাল প্রত্যুত্তরে বলে পাঠিয়েছিলেন, কোনো প্রয়োজন নেই। কিছুই বুঝতে না পেরে সুহাসিনী এখন অত্যন্ত দুরূহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এদিকে বরেন্দ্রনাথের বিচার আরম্ভ হলো। বরেন্দ্রনাথের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগ্রহিত হয়েছে তা একে একে বিবৃত হলো। তারপর সাক্ষীর ডাক পড়ল। মাধবলাল নীরবে বসে থাকলেন। কোনো সাক্ষীকেই তিনি জেরা করলেন না। কেবলমাত্র মৃতদেহ পরীক্ষক সেই ডাক্তারকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি মৃতদেহের ক্ষতস্থান বিশেষভাবে পরীক্ষা করেছিলেন কি? বিশেষভাবে পরীক্ষা করাই আমাদের কর্তব্য। আমি সেই কথা জিজ্ঞেস করছি না, আপনি মৃতদেহ পরীক্ষা করেছেন কি? নিশ্চয়ই করেছি। এই ছোড়াতে কি খুন করা হয়েছিল? না, এই ছোড়া ক্ষতস্থানের মতো ছোট ও সরু। এর যে প্রশস্ত ও দীর্ঘ ছোড়াতে তার মৃত্যু হয়েছিল। তাহলে এই ছোড়ায় গোপাল খুন হয়নি? না। আমার আর কিছু জিজ্ঞেস করবার নেই বলে মাধবলাল বসলেন। এরপর অন্যান্য আর কোনো সাক্ষীকেই তিনি জেরা করলেন না।
সরকারি উকিল সকল সাক্ষীর জেরা করা শেষ করে বললেন, এই পর্যন্তই থাক। আমার মাননীয় বন্ধু আসামির পক্ষ নিয়ে কি বলবেন তা আমি জানি না, তবে যতদূর প্রমাণ পাওয়া গেল সেই অনুযায়ী এই আসামি যে হতভাগ্য গোপালকে খুন করেছে তাতে আর কোনো সন্দেহ থাকছে না। মাধবলাল এবার উঠলেন এবং বললেন, আমার বিশেষ কিছু বলার নেই। আমি কেবল একটিমাত্র সাক্ষী ডাকবো। আমার সাক্ষী দীনেন্দ্র কুমার। দীনেন্দ্র কুমার এসে কাঠগোড়ায় দাঁড়ালো। সকলে বিস্মিতভাবে তাকে দেখতে লাগলো। মাধবলাল বললেন, সরকারি উকিল মহাশয় পাছে বলেন যে এই সাক্ষীর মাথা খারাপ বা এ উন্মাদ, তাই আমি প্রার্থনা করি হাকিমের সম্মুখে যেন ডাক্তার মহাশয় এনাকে প্রথমে একবার পরীক্ষা করুন। বিচারপতি সরকারি উকিলের দিকে ফিরে বললেন, অবশ্যই, তাতে কারোর আপত্তি নেই। না, এতে আমার কি আপত্তি থাকতে পারে? ডাক্তার দীনেন্দ্রকে অনেকক্ষণ পরীক্ষা করে বললেন, না, এর পূর্বে যতই মাথা খারাপ হয়ে থাকুক না কেন এখন নেই। এখন তো বেশ প্রকৃতিস্থই মনে হলো। মাধবলাল বললেন, দীনেন্দ্র, কি হয়েছে সব হাকিমকে বলো। যেদিন আমার স্ত্রী গোপালের সাথে যায় সেদিন থেকে গোপালকে খুন করার চেষ্টায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু কোনো সুবিধাই করে উঠতে পারিনি। একদিন রাতে দেখলাম গোপাল মাতাল হয়ে ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছে। আমিও ছোড়া হাতে তাকে অনুসরণ করলাম। সে ডাক্তারের বাগানের বেড়ার ওপর গিয়ে ভর দিয়ে ঝুঁকে ডাক্তারের বাড়ির ভেতরের দিকে কি দেখতে লাগলো। এই সময় পেছন থেকে তার পৃষ্ঠে পরপর 3 বার ছোড়া মারলাম। সে অস্পষ্ট শব্দ করে পড়ে গেল। আমি তাকে টেনে ঝোপের ভেতর রেখে সুহাসিনীর বাড়ির দিকে ছুটলাম। এই সংসারে কেবল তিনি আমাকে ভালোবাসতেন। আমি তাকে সব কথা খুলে বললে তিনি সমস্ত ব্যাপারটা সচক্ষে দেখার জন্য এবং তার মামা অর্থাৎ ডাক্তার বরেন্দ্রনাথকে এসব বলার জন্য আমাকে নিয়ে সেই দুর্যোগের রাতে ডাক্তারবাবুর বাড়ির দিকে ছুটলেন। আমরা তার বাড়ির কাছে এসে দেখলাম যে সেখানে 2টো লোক দাঁড়িয়ে আছে, তবে তারা আমাদের দেখতে পাননি। তখন যদি আমরা তাদের সামনে যেতাম তাহলে ধরা পড়তাম। এই ভেবে সুহাসিনী আমার হাত ধরে আমাকে টানতে টানতে তার নিজের বাড়িতে ফিরে আসলেন। যখন আমরা চলে আসি তখন ডাক্তার একবার তার জানলা খুলেছিলেন বোধহয়। হয়তো তিনি আমাকে বা সুহাসিনীকে দেখে থাকবেন। আমি এতদিনই কথা বলিনি, ভেবেছিলাম ডাক্তার আপনা থেকেই মুক্তি পাবেন এবং সুহাসিনীও আমাকে এই কথাই বলেছিল, কিন্তু যখন দেখলাম যে ডাক্তার দোষী সাব্যস্ত হলেন তখন আর থাকতে পারলাম না। তাই আমি এখানে এসে সব বললাম। যা বলছি তা ভগবানের নামে শপথ করে বলছি, বিন্দুমাত্র মিথ্যে না। আমি আর বেশি দিন বাঁচব না। আমার মুখ দিয়ে রক্ত উঠছে। আমি দুরাত্মাকে উপযুক্ত দণ্ড দিয়েছি, এখন আমি মরতে প্রস্তুত। হুজুর, আমাকে ফাঁসির হুকুম, আমায় ফাঁসির হুকুম দিন হুজুর। কথাটা শেষ করতে না করতে দীনেন্দ্রর মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠতে লাগলো। অনেকজন মিলে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে গেল। সেই দিন ওই পর্যন্ত হয়েই মোকদ্দমা স্থগিত রাখা হলো। আদালতে দীনেন্দ্র কুমারের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত নির্গত হওয়ায় বিচারপতি তখনই আদালত বন্ধ করে উঠে গেলেন। আরদালিরা জল দিয়ে আদালত ধুতে আরম্ভ করল। এই বিষয়টি নিয়ে সকলেই বিস্মিত হয়ে গিয়েছিল। সমস্ত হুগলি শহরে এই ব্যাপার নিয়ে ঘরে ঘরে আলোচনা চলতে লাগলো। পরদিন আবার মোকদ্দমা আরম্ভ হলে সরকারি উকিল বললেন, দীনেন্দ্র যে খুন স্বীকার করছে তা অন্য সাক্ষীর দ্বারা সব প্রমাণ না হলে তার কথা গ্রাহ্য হতে পারে না। মাধবলাল উঠে বললেন, অবশ্যই আমরা এটা প্রমাণ দেব। আমার দ্বিতীয় সাক্ষী সুহাসিনী দেবী, তিনি একজন ভদ্র মহিলা, সুতরাং তিনি পালকিতে থেকেই সাক্ষ্য দেবেন। বিচারপতি বললেন, অবশ্যই, তাতে কারোর আপত্তি নেই। পালকি সহ সুহাসিনীকে আদালতে আনা হলো। দীনেন্দ্র কুমার যা বলেছিল তিনিও ঠিক তাই বললেন। সরকারি উকিল বললেন, ইনি আসামির আত্মীয়া, তাকে মোকদ্দমায় সমস্ত ব্যয় দিতে হচ্ছে, সুতরাং ইনি যে আসামিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন তাতে আর আশ্চর্য কি? মাধবলাল বললেন, আমাদের অন্য সাক্ষীও আছে। আমার তৃতীয় সাক্ষী মোহনলাল, বিখ্যাত ডিটেকটিভ। মোহনলালের নাম সকলেই শুনেছিলেন। সকলেই বিস্মিত ও সকৌতূহল চিত্তে তার মুখের দিকে চাইতে লাগলেন। মোহনলাল সাক্ষীর স্থানে গিয়ে দাঁড়ালেন। মাধবলাল বললেন, আপনি এই মোকদ্দমায় অনেক অনুসন্ধান করেছেন,
মোহনলাল বললেন, আমি প্রথমেই মোকদ্দমার জন্য নিযুক্ত হইনি। আমি সুহাসিনী দেবীর জহরত চুরি সম্পর্কে নিযুক্ত হয়েছিলাম। আচ্ছা, আপনি অনুসন্ধান সম্বন্ধে যা যা করেছেন বা দেখেছেন সমস্ত কিছু জজ সাহেব ও জুরি মহোদয় দিগকে বলুন। আগে ডাক্তার বরেন্দ্রবাবুর সাথে আমার পরিচয় ছিল। তিনি চুরির অনুসন্ধানের জন্য আমাকে আহ্বান করেন। আমি চুরির অনুসন্ধান করতে করতে জানতে পারলাম যে ডাক্তারকে সরিয়ে সুহাসিনী দেবীর সমস্ত ধনসম্পত্তি হস্তগত করবার জন্য একটি লোক চেষ্টা করছে, আর সে আরও একজন লোকের সাহায্য নিয়েছে। তারা যে সুহাসিনী দেবীর জহরত চুরি করেছিল সে বিষয়ে আমার বিশেষ সন্দেহ হয় না। ভালো, তারপর বলে যান। সুহাসিনী দেবীর জহরত যে চুরি করেছিল সে সুহাসিনী দেবীর প্রকৃতি খুব ভালোভাবে জানত। নয়তো অনেকটা ক্লোরোফর্ম দিলে সুহাসিনী দেবীর মৃত্যু পর্যন্ত হতে পারত। এটা তারা জানলো কিভাবে? তবে এই কাজটা দেখলাম কেবল দুজনের দ্বারা হতে পারে, একজন ডাক্তার, অপরজন সুরেন্দ্রবাবু। আমি মালি বেহারার বেশে সুহাসিনী দেবীর বাড়িতে বাস করতে লাগলাম। সঙ্গে সঙ্গে ডাক্তার ও সুরেন্দ্রর ওপরে বিশেষ দৃষ্টি রাখতে লাগলাম। বুঝলাম ডাক্তারের দ্বারা চুরি কখনোই হতে পারে না, অথচ সুরেন্দ্রনাথের বিরুদ্ধেও কোনো বিশেষ প্রমাণ পেলাম না। এই সময় গোপাল খুন হলো। কেবল আমি যে একা চারিদিকে দৃষ্টি রাখছিলাম তা নয়, আমার অন্য লোকও ছিল। দেখলাম অবনীকান্ত বলে একটি লোক সুরেন্দ্রর অনুরোধে এই চুরির তদন্তে নিযুক্ত হল। এনাকে আমি আগের থেকেই জানতাম। এনার মতো লোক এই সংসারে খুব একটা দেখা যায় না। টাকা পেলে এই ব্যক্তি সবই করতে পারে। অবনীকান্ত চুরির অপরাধটা ডাক্তারের ওপর চাপাতে চেষ্টা করলো। তখন বুঝলাম সে ডাক্তারের সাপেক্ষ নয়। ডাক্তারের প্রতি তার এইরূপ শত্রুতার উদ্দেশ্য কি সেটা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি এই অনুসন্ধানেও নিযুক্ত হলাম। বুঝলাম নিশ্চয়ই অন্য কোনো লোক তাকে নিযুক্ত করেছে। অনুসন্ধান করে জানলাম সেই লোক অপর কেউ নয়, আমাদের সুরেন্দ্রনাথ। তখন আমি সুরেন্দ্র ও অবনীর ওপরে দিনরাত নজর রাখলাম। এরাই মাতাল গোপালকে হস্তগত করে, তারপর প্রথমে ডাক্তারকে খুন করার চেষ্টা করে, কিন্তু গোপাল মাতাল হয়ে ডাক্তারের বাড়ির কাছে ঘুরত এইমাত্র। কখনো সাহস করে তাকে আক্রমণ করতে পারেনি। তারাই তাকে মদের পয়সা দিত এবং সে কি করে বা না করে দেখার জন্য তারাও দূর থেকে তার উপর নজর রাখত। আমি আর আমার লোক এদের ওপর সর্বদাই দৃষ্টি রাখতাম। একদিন রাতে হঠাৎ দীনেন্দ্র গোপালকে ছোঁড়া মেরে ছুটে পালিয়ে গেল। গোপাল পড়ে গেল দেখে সুরেন্দ্র অবনী ছুটে তার কাছে গেল। আমি অন্ধকারে তাদের কাছে এলাম। দেখলাম গোপালের মৃতদেহের কাছে দাঁড়িয়ে দুজনে মৃদু স্বরে কি সব সলা পরামর্শ করল। তারপর সুরেন্দ্রনাথ ডাক্তারের বাড়ি প্রবেশ করল। সে সর্বদাই তার বাড়ি যেত, সুতরাং কিভাবে বাড়িতে প্রবেশ করতে হয় তা সে খুব ভালোভাবে জানত। কিছু পরে সে ফিরল। তারা কি করে দেখার জন্য আমি অন্ধকারে লুকিয়ে তাদের আরো নিকটস্থ হলাম। দেখলাম গোপালের ক্ষতস্থানে সুরেন্দ্র একখানা ছোড়া বসালো এবং তার হাতে একটা রুমাল জড়িয়ে দিল। তারপর দুজনেই সেই মৃতদেহটা টেনে বাগানে নিয়ে গেল। বাগানের এক কোণে একটা গর্ত ছিল, তার ভেতর গোপালের মৃতদেহটাকে ফেলে তারা মাটি ও পাতা চাপা দিয়ে পালালো। তখন আমি তাদের উদ্দেশ্য বুঝতে পারলাম। যাতে ডাক্তারের গোপালকে খুনের অপরাধে ফাঁসি হয় সেই উদ্দেশ্যে এই দুই দুরাত্মা ডাক্তারের ছোড়া ও রুমাল মৃতদেহের সঙ্গে রেখে যায়। যে কোনো উপায়ে ডাক্তারকে সরিয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এই সময় ডাক্তার একবার জানলা খুলেছিলেন। তিনি তখন সেখান থেকে সুহাসিনী আর দীনেন্দ্রকে দেখতে পান। তারপর গোপালের মৃতদেহ দেখেই বুঝতে পারেন যে দীনেন্দ্র প্রতিহিংসা সাধন করতে গোপালকে খুন করেছে, কিন্তু তিনি সুহাসিনীকে তার সঙ্গে দেখে বিস্মিত হন, কিছুই বুঝতে পারেন না। পাছে এই কথা প্রকাশ করলে সুহাসিনী বিপদে পড়ে এবং তার নাম এই ভয়াবহ ব্যাপারে জড়িত হয়। এই আশঙ্কা করে তিনি কোনো কথাই কাউকে বলতে পারলেন না। বলতে গেলে সুহাসিনী যে নিজের খুনের সময় দীনেন্দ্রর সঙ্গে ছিল তা প্রকাশ পাবে, তাই তিনি নিজের পক্ষ নিয়ে কোনো কথাই বললেন না। তিনি ফাঁসি যাবেন তাও ভালো, কিন্তু সুহাসিনীকে কখনোই বিপদের মধ্যে ফেলবেন না। আমার বরেন্দ্রবাবুর সাথে কথা হলো। তার সাথে কথা বলে আমি তার মনের ভাব বুঝে নিলাম এবং দেখলাম যে তিনি ইচ্ছে করেই আত্মহত্যা করছেন। তিনি কোনো কথা বলুন আর নাই বলুন তাকে রক্ষা করতেই হবে। এই অভিপ্রায় নিয়ে আমি খুনের ব্যাপারে নিযুক্ত হলাম। আমি বিপিন কৃষ্ণ উকিল সেজে মাধবলাল বাবুর সাথে দেখা করলাম এবং গোপনে তাকে নিজের পরিচয় দিলাম। তারপর আমি অনুসন্ধানে যা যা জেনেছি আর স্বচক্ষে যা দেখেছি সমস্ত তাকে খুলে বললাম। তখন কিভাবে ডাক্তার বরেন্দ্রবাবুকে রক্ষা করা যায় সেই জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলাম। এখন বোধহয় কারোরই আর সন্দেহ নেই যে গোপালকে দীনেন্দ্রই হত্যা করেছেন। ডাক্তারকে ফাঁসি দেওয়ার জন্য সুরেন্দ্র ও অবনী মৃতদেহের সঙ্গে ডাক্তারের ছোড়া ও রুমাল রেখে এসেছিল। এটুকুই, আমার আর কিছু বলার নেই। মাধবলাল উঠে বললেন,
আর বোধহয় আমাকে অন্য সাক্ষী রাখতে হবে না বা দীর্ঘ বক্তৃতা করতে হবে না। আমি আদালতের ওপরে সম্পূর্ণ নির্ভর করে আর কিচ্ছু বলবো না। বিচারপতি সরকারি উকিলকে সম্বোধন করে বললেন, আপনার কি আর কিছু বলবার আছে? সরকারি উকিল উঠে বললেন, এই অবস্থায় আমার আর কিছু বলার নেই। মাধববাবু পূর্বে আমাকে এই সকল কথা জানালে বোধহয় আদালতের এত সময় নষ্ট হতো না। বিচারপতি জুরিগণকে বললেন, আপনারা উভয় পক্ষের সাক্ষীর কথা শুনলেন। এই সম্বন্ধে আমার আর কিছুই বলার ইচ্ছে নেই। আপনারা পরামর্শ করে আপনাদের অভিমত প্রকাশ করুন। জুরিগণ পরামর্শের জন্য আর উঠলেন না। সেখানে বসেই কিছুক্ষণ পরস্পর কিসব বলাবলি করলেন। তারপর তাদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন। বিচারপতি তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা সবাই কি একমত হয়েছেন? তাদের মধ্যে একজন উঠে উত্তর দিলেন, হ্যাঁ হয়েছি। এরপর বিচারপতি বলে উঠলেন, আপনি নির্দোষ। এই কথা শুনে আদালতের মধ্যে একটা আনন্দ গুঞ্জন উঠল এবং চাপরাশিরা শান্তি রক্ষার জন্য ব্যস্ত হয়ে উঠল। আদালত নিস্তব্ধ হলে পর বিচারপতি বললেন, ডাক্তার বরেন্দ্রবাবু, জুরিগণের সহিত একমত হয়ে আমি বলছি যে আপনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং আপনি বেকসুর খালাস হলেন। তৎক্ষণাৎ কনস্টেবলগণ তার পাশ থেকে সরে দাঁড়ালো। তিনি বিচারপতিকে সম্মতি বদনে সালাম দিয়ে কাঠগড়া থেকে বের হলেন। তখন মাধবলাল ও মোহনলাল এসে সাদরে তার হাত ধরে আদালত থেকে বার হয়ে আসলেন। ডাক্তার বরেন্দ্রনাথ খালাস হলেন। দীনেন্দ্র হাজতে গিয়েছিল। বরেন্দ্রনাথ তার জন্য হৃদয়ে বড় বেদনা পেলেন। তিনি মাধবলালকে বললেন, চলুন তাকে একবার দেখতে যাই। আহা, পাগল মানুষ। এই অবস্থায় সে খুন করে খুব বেশি অপরাধ করেনি। গোপালকে তার খুন করাই উচিত। চলুন যাই, তাকে জেলে একবার দেখে আসি। বাড়িতে গেলে সুহাসিনী তার কথা জিজ্ঞেস করবে, তাকে কি জবাব দেব? মাধবলাল বললেন, চলো আগে বাড়ি গিয়ে ঠান্ডা হোক, তারপর তার সঙ্গে দেখা করো। বরেন্দ্রনাথ কিছুতেই তার কথা শুনলেন না। অগত্যা মাধবলাল তাকে নিয়ে জেলের দিকে চললেন। জেল দারোগার সাথে তাদের সকলেরই বিশেষ পরিচয় ছিল। সুতরাং এই অবস্থায় তারা জানতেন যে দীনেন্দ্রর সাথে দেখা করবার জন্য তাদের বিশেষ কষ্ট পেতে হবে না। তারা জেল দারোগার সাথে দেখা করলে তিনি বললেন, দীনেন্দ্রর মুখ দিয়ে ক্রমাগত রক্ত উঠছিল, তাই তাকে হাসপাতালে রাখা হয়েছে। ডাক্তারবাবু তার অবস্থা ভালো বুঝতে পারবেন। চলুন ডাক্তারবাবুর কাছেই যাই। ডাক্তারবাবু নিকটেই থাকতেন। সকলে গিয়ে তার সঙ্গে দেখা করল। তিনি মুখ বিকৃত করে বললেন, হে আর বাঁচবে না, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। ফুসফুস একেবারে চিড়ে গেছে। এর বিচার এই পৃথিবীতে আর হচ্ছে না। ডাক্তার বরেন্দ্রনাথ বললেন, আহা তা হোক, কিন্তু সে যে অবস্থায় খুন করেছে প্রকৃত মানুষ মাত্রই তা করে থাকে। একবার তাকে দেখতে চান নাকি? হ্যাঁ, তবে বোধহয় সে আর আপনাদের চিনতে পারবে না। এখনো কতদিন বেঁচে থাকতে পারে বলে মনে করেন? তার কষ্ট লাঘবের জন্য যত টাকা লাগে তা দিতে আমি প্রস্তুত আছি। আজ রাতটাও কাটে কিনা সন্দেহ। তার এই সংসারের প্রতি সুখ দুঃখ ফুরিয়ে গেছে। একবার চলুন দেখি। হ্যাঁ, আসুন। সকলে ডাক্তারের সঙ্গে সঙ্গে গেলেন। হাসপাতালের একটি স্বতন্ত্র গৃহে একটা খাটের উপরে পরিষ্কার চাদরে সর্বাঙ্গ আবৃত করে দীনেন্দ্র কুমার মৃত্যুশয্যায় শায়িত রয়েছে। সে খুনের আসামি, তাই তার দ্বারে নিয়মানুসারে একজন কনস্টেবল পাহারায় রয়েছে। সবাই দীনেন্দ্রর নিকটবর্তী হলেন এবং দেখলেন চোখ মুদিত করে দীনেন্দ্র শুয়ে আছে। বরেন্দ্রনাথ বলে উঠলেন, এ কি? মাধবলাল বললেন, ঘুমাচ্ছে। ডাক্তার সত্তর দীনেন্দ্রের মস্তকে হস্ত স্থাপন করলেন। এই যে দেখছি অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে। এর দেহ যেন ডোম স্পর্শ না করে। এখন তবে এর দেহ আমরা নিয়ে গিয়ে সৎকার করতে পারি? তারা অতি বিজ্ঞ চিত্তে সেখান থেকে বের হলেন
এবং গৃহে না ফিরে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলেন। অনেক গোলযোগের পর তারা অনুমতি পেলেন। তখন দীনেন্দ্রর সৎকারের বন্দোবস্তের জন্য তারা সত্তর গৃহের দিকে চললেন। মাধবলাল অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি কিছু দূর একসঙ্গে এসে নিজের বাড়িতে চলে গেলেন। সেই সময় পথে বরেন্দ্রনাথ একজন প্রতিবেশীর মুখে শুনলেন সেই দিন বেলা 10টার সময় অত্যন্ত রোগ যন্ত্রণা ভোগ করে পাপিষ্ঠা ইন্দুর মৃত্যু হয়েছে। বরেন্দ্রনাথ সেই প্রতিবেশীকে একটিও কথা জিজ্ঞাসা করলেন না। অন্যদিকে মুখ ফিরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তখন তার সঙ্গে কেবল মোহনলাল ছিলেন। তিনি বললেন, ডাক্তার, এতে আক্ষেপের কিছুই নেই। কলঙ্কিত জীবন বহন করে বেঁচে থাকা অপেক্ষা মরণই মঙ্গল। আর পৃথিবীরও পাপের ভার লাঘব হবে। ডাক্তার বরেন্দ্রনাথ গৃহে এসে আরও এক ভয়াবহ দৃশ্য দেখলেন। মোহনলাল তার সঙ্গেই ছিলেন। তারা আগেই শুনেছিলেন যে অবনীকান্ত ও সুরেন্দ্র মোকদ্দমায় তাদের কুকীর্তি সমস্ত প্রকাশ পেয়েছে জানতে পেরে অন্তর্হিত হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের নামে ওয়ারেন্ট বের করা হয়েছিল। কিন্তু বরেন্দ্রনাথ নিজের বাড়ির দ্বারে আসার পরই তার ভৃত্য বলল, সুরেন্দ্রবাবু কিছুতেই দরজা খুলছেন না। 1 ঘন্টা হলো আপনার শোবার ঘরে গিয়ে দরজা দিয়ে রেখেছেন। ডাক্তার বিস্মিতভাবে জিজ্ঞাসা করলেন, কে? সুরেন্দ্রবাবু। সুরেন্দ্রবাবু এখানে? হ্যাঁ, ঘন্টাখানেক হলো এসেছেন। আমার ঘরে? আগে আপনার ঘরে। মাধবলাল নিজের বাড়িতে গিয়েছিলেন। বরেন্দ্রনাথ ও মোহনলাল যে কক্ষের মধ্যে সুরেন্দ্রনাথ ছিল সেই দিকে ছুটলেন এবং দেখলেন দ্বার রুদ্ধ। ঠেলে দেখলেন ভেতর থেকে সেটা বন্ধ ছিল। মোহনলাল বললেন, আর দেখছেন কি? দরজা ভেঙে ফেলুন, ও বোঝাই গেছে। কি হয়েছে? হবে আর কি, পৃথিবীর আরো একটা পাপ কমলো। দরজাটাকে ভাগুন। তখন তারা দুজনে সবলে দরজার দ্বারে পৃষ্ঠ লাগিয়ে দরজা ঠেলতে লাগলেন। কিছুক্ষণ পর দরজা ভেঙে গেল। উভয় গৃহের মধ্যে পড়তে পড়তে থেমে গেলেন। গৃহের মধ্যে প্রবেশ করে তারা এক লোমহর্ষক ব্যাপার দেখে স্তম্ভিত হলেন। গৃহের কড়িকাঠ সংলগ্ন লম্বমান রজ্জুতে সুরেন্দ্রর দেহ ঝুলছে। তার চক্ষু কপালে উঠেছে। জিহ্বার কিছুটা অংশ বের হয়ে পড়েছে। সে গলায় দড়ি দিয়েছে। বরেন্দ্রনাথ চিৎকার করে ভৃত্যকে বললেন, তাড়াতাড়ি কিছু একটা নিয়ে আয়, একে গলার দড়িটা কেটে নামায়। মোহনলাল বললেন, বৃথা চেষ্টা করছেন, দেখছেন না অনেকক্ষণ আগেই মারা গেছে। যেমন আছে থাক, পুলিশে খবর দেওয়া হোক। একে নামানো পুলিশের কাজ। হতভাগ্য সুরেন্দ্র গলায় দড়ি লাগালেও অনেকখানি বুদ্ধি খরচ করেছে। দেখছি আগে একটা চেয়ার রেখেছে, তার উপর বালিশ চাপিয়ে কড়িকাঠে দড়ি বেঁধেছে। তারপর দড়ির ফাঁসটা নিজের গলায় লাগিয়ে পা দিয়ে ঠেলে পায়ের নিচ থেকে চেয়ার ও বালিশটা উল্টে ফেলে দিয়েছে। লোকটার বুদ্ধি বেশ তীক্ষ্ণ ছিল, তবে ভালো বিষয় খরচ করলো না, এই যা দুঃখ। পাপের এরূপ প্রায়শ্চিত্ত আর দেখা যায় না। এসো। বলে বরেন্দ্রনাথ সেই ঘর থেকে বের হয়ে আসলেন। তখন তার ভৃত্য তার হাতে একটা পত্র দিয়ে বলল, সুরেন্দ্রবাবু চিঠিখানা দিয়েছিলেন। উফ, এতক্ষণ দিসনি কেন? ভুলে গেছিলাম। বরেন্দ্রনাথ তৎক্ষণাৎ পত্রটা খুলে ফেললেন এবং দেখলেন সুরেন্দ্রর হাতের লেখা। সুরেন্দ্র লিখেছে, বরেন্দ্রবাবু, এই সময় সব কথা বলার অবসর নেই। তোমরা সবাই জানতে পেরেছ। যাই হোক, ক্ষমা করো। তোমার উপরে আমার কোনো রাগ ছিল না। লোভই আমার কাল হয়েছিল। লোভে ওই অবনীর পরামর্শে সুহাসিনী সর্বস্ব নেওয়ার মনস্থির করেছিলাম। তুমি থাকলে তার প্রতিবন্ধক হয়, এই জন্যই তোমাকে সরাতে চেষ্টা করেছিলাম। যাই হোক, শেষ সময় ক্ষমা করো আমায়। সুহাসিনীর জহরত আমি চুরি করেছিলাম। আমার সঙ্গে অবনীয় ছিল। আমি তোমার ঘর থেকে ক্লোরোফর্মের শিশি ও তোমার রুমাল নিয়ে গিয়েছিলাম, তোমার উপরে যাতে এই চুরির অপবাদ পড়ে, যাতে তুমি জেলে যাও। আমি তারই মতলব করেছিলাম। সমস্ত কাজই ঠিক করে আনছিলাম। শুধু এই মোহনলাল মধ্যখানে না আসলে আমাদের কার্যে কেউ ব্যাঘাত দিতে পারত না। দুঃখ রয়ে গেল এই যে
সেই মোহনলালকে উপযুক্ত দণ্ড দিয়ে যেতে পারলাম না। জেলে যাওয়ার ছেলে সুরেন্দ্র নয়, তাই তোমার বিচারের সময় তোমারই ঘরে এসে স্বহস্তে গলায় দড়ি দিয়ে মরলাম। আমার এই চিঠিটা থাকলো। আমি জানি তুমি খালাস হয়ে সন্ধ্যের সময় ফিরবে। সেই সময় আমাকে তোমার কড়ি কাঠ থেকে ঝুলতে দেখবে, আর আমার এই পত্রটাও পাবে। এখন রইল সুহাসিনীর কথা। আমি জানি সুহাসিনী আমাকে কখনো ক্ষমা করবে না, তবুও হতভাগ্য মহাপাপী বলে দয়া করে আমাকে ক্ষমা করতে বলো। তার সমস্ত জহরত তারই বাড়ির পিছনের বাগানে বড় আম গাছের নিচে পোঁতা রয়েছে। 4-5 হাত মাটি খুঁড়লেই জহরতের বাক্স পাওয়া যাবে। এখন আমি চললাম। পাপের দণ্ড হলো আমার দৃষ্টান্ত দেখে যদি অপরে শিক্ষা পায়, তাহলে কতটা আমার পাপেরও প্রায়শ্চিত্ত হবে। ইতি সুরেন্দ্র। আর আমাদের কি বলবার আছে? সেই পর্যন্ত অবনীকান্তের সন্ধান আর কেউই পেল না। সেই পর্যন্ত লোকটা একেবারে নিরুদ্দেশ। এতক্ষণ আপনি শুনছিলেন সুহাসিনী, রচনা 5 কড়ি দে। আজকের গল্প পাঠে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, আর্য, প্রীতম, সৌমিলি, সুপ্রজা, প্রদীপ্ত, রক্তিম, দুর্বা, নীল, শঙ্খ, তৃষা এবং সৌরভ। গল্পের নাট্যরূপ নির্মাণ এবং অডিও রূপান্তরে ছিল মৌমিতা সাহা। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। শব্দ সংযোজন বিশ্বরূপ। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। কেমন লাগলো আজকের গল্পটা? আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।